অথই মাথা নিচু করে ফেলল। কত বড় একটা ভুল বোঝাবুঝির কারণে ওদের জীবনে কত বড় বিপর্যয় আসতে চলেছিল। আলফাজ উঠে দাঁড়ালো, ধীর পায়ে হেঁটে অথইর সামনে এসে দাঁড়ালো। সাবিনা মেয়েকে একপাশে জড়িয়ে ধরল, কারণ আলফাজের রাগান্বিত চেহারা অনেক কিছুই বলে দিচ্ছিল। আলফাজ হাত ওঠাতেই অতই ভয় চোখ বন্ধ করে ফেলল, আর সাবিনা মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরে বলল, মোটেও আমার মেয়ের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে না আলফাজ। কাউকে ভালোবাসা অপরাধের কিছু নয়, মনের অজান্তেই হোক। অথই কিন্তু আমাদের পছন্দ করা পাত্রকেই ভালোবেসেছে। তুমি নিজে কি করেছো? আমাকে টিউশনি পড়াতে যে আমাকে ভালোবাসার মোহে ফেলে বিয়ে করেছো, আর আমাদের মেয়ে নিজের স্বামীকে ভালোবাসে বলে ওর গায়ে তুমি হাত তুলতে চাইছো? তোমরা নারীরা পারো বটে, কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাও আল্লাহ ভালো জানেন। আমি আমার মেয়ের গায়ে হাত তুলব? তোমার মস্তিষ্কে এই টাইপের ভাবনা এলো কোত্থেকে সাবিনা? ফার্স্ট মৃদু স্বরে সাবিনাকে বকলো। অথই ওর মায়ের কাঁধ থেকে মুখ তুলে আব্বুর দিকে তাকালো, দেখলো ওর আব্বু হাসি মুখে তাকিয়ে আছে। আলফাজ মুচকি হেসে অথইর মাথায় হাত রেখে বলল, অথচ কিছু মাস আগেও আমি জানতাম আমার অথই প্রহরকে পছন্দ করে না, আর আজ প্রহরকে ভালোবাসে। অথচ আমি জানি না। প্রহরকে ভালোবাসিস বলেই কি তোর জীবনে আমার প্রায়োরিটি কমে গেছে অথই? মোটেও না আব্বু, তুমি আমার মাথার তাজ। তোমাকে আমার মাথার মুকুটের ন্যায় সাজিয়ে রেখেছি। তোমাকে সরিয়ে দেয়া মানে আমার জীবনের সকল দুঃসাহস, ভালোবাসা, স্নেহ, আর্তনাদ, আত্মমর্যাদা, অস্তিত্বকে হারিয়ে ফেলা। তুমি আমার জীবনের সৌন্দর্য আব্বু। তোমার মেয়ের এত দুঃসাহস হয়নি তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করার। তুমি না সবসময় বলো আমি তোমার প্রিন্সেস। মা, আর তুমি হলে আমার কুইন এবং কিং। তোমরাই আমার রাজ্য। তোমাদের হারিয়ে ফেলে যে আমার প্রিন্সেস পদবি হারিয়ে যাবে। অথই ওর আব্বুর হাতের উপর মাথা ঠেকিয়ে কথাগুলো বলল। চোখের কোণে জল জমে আছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। আলফাজের তৃপ্তির ঢেকুর তোলে। সাবিনা নিজের চোখে থাকা জল আড়াল করে মেয়ের মাথায় হাত রেখে বলে, তুই আমাদের একমাত্র সন্তান। তোর সুখ চাই বলে নাজিফার সঙ্গে আমার বন্ধুত্বের পরোয়া অবধি করিনি। সবার আগে আমি তোকেই চাইছি অথই। তোর আব্বু ভেবেছিল আবিরকেই হয়তো তুই পছন্দ করিস, তাই আবিরের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিল, পরে তোকে সারপ্রাইজ হিসেবে জানাতো। অথচ আমাদের জন্য যে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল তা কি জানতাম? তুই যা চাইবি তাই হবে অথই। অথইর চোখে সুখের কান্না। ওর মাকে জড়িয়ে ধরল। সাবিনা মেয়েকে বুকে জড়িয়ে রাখলো। আলফাজ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। প্রহর। অথইর গলার স্বর শুনে পেছন দিকে তাকালো প্রহর। অথই আসছে ওর দিকে। প্রহর চট করে পেছন ফিরল, দু হাত দিয়ে চোখের কোণা জমে থাকা জল মুছে ফেলল। তারপর চেহারায় স্বাভাবিক একটা ভাব বজায় রেখে অথইর দিকে ফিরল। ততক্ষণে অথই প্রহরের পেছনে এসে দাঁড়িয়েছে। প্রহরকে দেখেই আঁতকে উঠল অথই। দুটো চোখের পাতা ফুলে গেছে তার। অথই বিস্মিত হয়ে প্রহরকে জিজ্ঞাসা করলো, আপনি কাঁদছিলেন? প্রহর মাথা নাড়িয়ে না বোঝালো, সে কাঁদেনি। অথই প্রহরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমাকে বিয়ে করবেন? অথইর কথায় প্রহর অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল, যেন বিশ্বাস হচ্ছে না ওর। তবুও অথইর কথা জবাব দিয়ে বলল, আমি তোমাকেই চাই অথই। বিয়ে করলে তোমাকেই করব, কারণ তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই। তাহলে আজই আমাকে বিয়ে করবেন। আপনার কাজিনের বিয়ের আসরে আমাদের বিয়ে হবে। তোমার বাবা মা রাজি না অথই, তারা আমাদের বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নেবে না। যদি মেনে নেয়? অথইর দুষ্টুমি ভরা কথায় প্রহর চমকে ওঠে। সত্যি কি তাই? হুট করে অথইর পেছনে চোখ পড়ল প্রহরের। কারা যেন আসছে, অথইর বাবা মা এবং তার আব্বু আম্মু। প্রহর আবারও অথইর দিকে তাকালো। অথই মুচকিয়ে হেসে বলল, অবশেষে আপনাকে পাবার আশার আলো খুঁজে পেয়েছি। সেই আশার আলো অন্ধকার গ্রাস করার আগেই চলুন না আমরা আমাদের গন্তব্য একই পথের উদ্দেশ্য শুরু করি। ক্লান্ত পথের পথিক আমরা। আমাদের জীবনের প্রতিটা পদে পদে একে অপরের হাতে হাত রেখে এগিয়ে যাব। আপনি হবেন তো আমার জীবন সঙ্গী? কথাটি বলে অথই প্রহরের চোখের দিকে তাকালো।
দেখলো প্রহরের চোখে পানি উপস্থিত। হুট করে প্রহরের চোখে জল গড়িয়ে পড়ল। অথই অবাক হয়ে তাকিয়ে রইল। প্রহর কান্নারত অবস্থায় অথইকে বলল, বিয়েতে কি পড়বে? এত অল্প সময়ে এত সব অ্যারেঞ্জ করবো কিভাবে? প্রহরের কথায় ফিক করে হেসে ফেলল অথই। প্রহর বোকা চোখে দৃষ্টিতে তাকিয়ে অথইকে বলল, হাসার মতো কিছুই বলিনি। প্রহর রেগে আছে আর সেই রাগ দেখে অতই হাসছে। আজ যে বড্ড সুখানুভূতি হচ্ছে। জীবনের অপ্রাপ্তি হিসেবের পাতায় আজ পূর্ণতার গল্পে ভরে যাবে। ইস, কি জীবন আমাদের, কত কি দিয়ে যায়। সুখ দুঃখ, হাসি কান্না, মিলন বিচ্ছেদ, পূর্ণতা অপূর্ণতা, সবটাই উতাল পাতালের জোরে মানুষ বাঁচে। কেউ সুখের অনুভূতিতে বাঁচে, আবার কেউ দুঃখের ছাপ বয়ে বেড়ায় মৃত্যুর আগ পর্যন্ত। খুবই সাদামাতা আয়োজনে প্রহর এবং অথৈর বিয়ে সম্পূর্ণ হয়েছে। লোকজনের সমাগম বলতে গেলে তেমন কেউই নেই। লুবানার বিয়ের পরপরই অনেক মেহমান চলে গেছে, কেউ বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর অথৈকে নিয়ে এক ঘরে বসে আছে নাজিফা। গ্রামের কিছু মানুষ বিয়ের খবর শুনে ছুটে এসেছে। প্রহরের বউকে যেই দেখছে সেই খুশিতে বাকবাকম। এদিকে অথৈকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে প্রহর, কিন্তু সবার সামনে গিয়ে তো আর সরাসরি বলতে পারছে না যে আপনারা একটু রুম থেকে বের হবেন, আমি আমার স্ত্রীকে দেখে দুটো চোখ শান্তি দিতে চাই। প্রহরকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর কাজিনরা, 16 জনের বিশাল বড় একটা কাজিন গ্রুপ। প্রহরকে আপসেট দেখে প্রহরের বড় জেঠুর ছেলে লাবিব জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? নিজের বউকে 2বার বিয়ে করার পরেও তোমার চেহারা মলিন দেখায় কেন? তোমার তো খুশিতে চোখের পানি আসার কথা। আর আমাদের দেখো, জীবনে শুধু একবার বিয়ে করতে চাই, তবুও বিয়ে করতে পারছি না। আর তুমি নিজের বউকে 2বার বিয়ে করে ফেলবে। লাবিবের কথায় হাসির ফোয়ারা বইছে। প্রহর রেগে কটমটে দৃষ্টিতে তাকিয়ে লাবিবকে বলল, সব সময় ডাবল মিনিং বের করিস কেন? তুই কি বিয়ে করছিস? তোর কি বউ আছে? কিছুই তো নাই। অতএব কি দাঁড়ালো? তোর যেই জিনিসের অভিজ্ঞতা নাই, তুই কেমনে সেই ব্যাপারে আলাপ করিস? যেই ব্যাপারে তোর নলেজ নেই, সেই ব্যাপার থেকে 10 হাত দূরে থাকবি। যেদিন বিয়ে করবি, বউ আসবে, সেদিন আমার অবস্থা বুঝতে পারবি। প্রহরের কথা শুনে সবাই চুপ হয়ে গেলেও একজন চুপ থাকলো না। সোজা সেখান থেকে উঠে ছাদ থেকে নেমে নাজিফার কাছে গিয়ে A to Z ডিটেলস খুলে বলল। সবটা শোনার পর নাজিফা হেসে ফেলল। মাগরিবের নামাজের পর সবাইকে তাগাদা দিল ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর নাজিফা শিরিনের হাতে শাড়ির প্যাকেট এবং গয়নার বাক্স দিয়ে বলে যায় অথৈকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে। অতি যত্ন সহকারে অথৈকে সাজিয়ে দিল শিরিন। লাল জামদানি শাড়ি, সিম্পল গহনার স্বর্ণের চেন, কানে সোনার দুল, নাকে নাকফুল, সাথে শিরিনের হাতের জাদুতে যেন অথৈকে অনন্যা বানিয়ে ফেলেছে। সাজানো শেষ হওয়ার পর শিরিন অথৈর থুতনিতে হাত রেখে বলল, প্রহরকে আগলে রেখো, তোমাকে অসম্ভব ভালোবাসে। এত বছর ধরে ওকে দেখছি, কখনো এতটা অস্থির হতে দেখিনি যতটা আজ সকালে দেখেছিলাম। যখন তোমাকে নিয়ে বাড়িতে ঢুকলো ঠিক তখনই তোমার জ্ঞান ফিরছিল না বলেই যেন প্রহরের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরে আমি এসে সাহায্য করলাম, কিছু সময়ের মধ্যে তোমার চেতনা ফিরে এসেছে। ব্যাস, এতেই যেন আমার ভাইয়ের মুখ বিজয়ের হাসি ফুটে উঠেছে, যেই হাসি আমি সবসময় প্রহরের মুখে দেখতে চাই। তুমি হবে প্রহরের হাসির কারণ। শিরিনের কথা শুনে অথই মনে মনে নিজের সঙ্গে নিজেই ওয়াদাবদ্ধ করল। সে কখনই প্রহরকে কষ্ট দেবে না। বেশ রাত করেই প্রহরকে ঢুকতে দেওয়া হলো অতইর ঘরে। প্রহর সকলের কাছ থেকে ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। রুমের ভেতরে ঢুকতে গোলাপ ফুলের সুগন্ধি টের পেল। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকাতেই নিজের ঘরে আবিষ্কার করলো একটি আস্ত ফুলের বাগান। লাল গোলাপের সমারোহ। লাল গোলাপের মাঝে আরেকটি লাল গোলাপ ফুটে আছে। সেই ফুলকে দেখা মাত্রই প্রহর স্থির হলো, ধীর পায়ে এগিয়ে যায় সেই ফুলের দিকে। এদিকে অথই প্রহরের উপস্থিতি টের পেয়ে শক্ত হয়ে বসে আছে। এতদিনের চেনা জানার বাইরে আজ তাদের মাঝে নতুন সম্পর্ক গড়ে উঠেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেখানে কেবল শারীরিক লেনদেন নয়, বরং শারীরিক লেনদেনের চেয়ে ভালোবাসার লেনদেনের দাম ও ওজন বেশি। আসসালামু আলাইকুম অথই। বিবাহিত জীবনের প্রথম, অর্থাৎ আজকের রাতটা ভীষণ মূল্যবান আমার কাছে। জানতে চাইবে না কেন? প্রহরের কথায় অথই ঘোমটাটা তুলে প্রহরকে বলল,
লাইট অফ করবেন প্লিজ? ভীষণ ভয় এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটি বলল অথই। অথইর কথায় প্রহর থামল। গোল গোল আঁকি দুটিতে এক রাজ্যে সমান বিস্ময়। অথইর অনুরোধে সারমর্ম খোঁজার চেষ্টা প্রহরের মাঝে। পরমুহূর্তে সারমর্ম ধরতে পারল তখন হো হো করে হেসে উঠল। পুরো ঘরের চার দেওয়ালের মাঝে প্রহরের হাসির প্রতিধ্বনি তুলছে। অথই নিজেকে আরো গুটিয়ে ফেলল। অথচ এমন হবার কথা ছিল না। ভীষণ অন্যরকম হতে পারত আজকের এই মুহূর্ত। জীবনের সবচেয়ে বেস্ট একটা মোমেন্ট স্মৃতি যখন মস্তিষ্কের ক্যাপচার করার কথা, ঠিক তখনই ভয় আর লজ্জা কিংবা কাবু করে ফেলেছে তাকে। নিজেকে নিজে যেন আজ বিরক্ত বোধ হচ্ছে অথই। না জানি প্রহর এখন তাকে কি ভাবছে। হুট করে পুরো ঘর জুড়ে আধার নেমে এলো। প্রহর অথইর কথা রেখেছে, লাইট অফ করে দিয়েছে। পুরো ঘর জুড়ে কেবল কালো রঙের আবরণ। চোখের ভাষায় যাকে আমরা অন্ধকার হিসেবে কল্পনা করি। অথই এবার যেন কিছুটা সাহস পেল। যাক, এবার তাহলে প্রহরকে প্রাণ ভরে দেখা যাবে, আর প্রহর টেরও পাবে না। অথই নিজের মাথার ওড়নাটা হালকা তুলে তাকালো। জানালার সাদা পর্দা ভেদ করে চাঁদের আলোর আবছা আলো আসছে। সেই আলোর সাহায্যে অথই দেখল প্রহর ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। প্রহরকে কাছে এগিয়ে আসতে দেখে অথই নিজের ঘোমটাটা নামিয়ে চোখ মুখ বন্ধ করে শক্ত হয়ে বসে রইল। 1 মিনিট, 2 মিনিট, তারপর আরো 5 মিনিট অতিক্রম হলো, কিন্তু প্রহরের অস্তিত্বের টের পায় না অথই। অস্থিরতা ভর করে শরীরে। মাথার ঘোমটাটা সরিয়ে প্রহরকে খোঁজার চেষ্টা করবে যখন, তার আগে আবিষ্কার করলো অন্য এক দৃশ্য। মুহূর্তের মধ্যে মোহাচ্ছন্ন হয়ে পড়ল অথই। উত্তর দিকে জানালার পর্দা সরিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে প্রহর। চাঁদের আলো এসে পড়ছে তার মুখে। সুখী চেহারা নিয়ে তাকিয়ে আছে চাঁদের দিকে। চোখের তারায় আজ আকাশের হাজারো সুখের তারা হাতছানি দিয়ে ডাকছে যেন তাকে। এতটা গভীরভাবে কখনো কি এই প্রকৃতির মাঝে ডুবেছে সে? মোটেও না। যান্ত্রিক জীবনে কেবল অফিস আর ঘরই ছিল উপভোগ বিষয়। অথই অস্তিত্ব সম্পর্কে যেদিন জানতে পারল, ঠিক সেদিন থেকেই যেন জীবনের অন্য এক অর্থ সম্পর্ক অবগত হয়েছে সে। মানুষের সাজানো গোছানো জীবনে একজন ব্যক্তিগত মানুষের প্রয়োজন হয়, যেই মানুষটাকে নিজের জীবনের প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, হাসি, কান্না মতো মুহূর্তে যেন ঠিক 2 ইঞ্চি দূরত্বে সবসময় হাতের নাগালই পাওয়া যায়। প্রহরের জীবনে সেই মানুষটার কেউ নয় অথই, যাকে সে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত নিজের পাশে চায়। অথই খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে যায় প্রহরের কাছে। প্রহরকে দেখা মাত্র 1 হাত দূরত্ব দাঁড়িয়ে আছে অথই। অথইর অস্তিত্ব টের পেয়ে যায় প্রহর। যখন অথই খাট থেকে নামছিল, তখনই ওর হাতের মুঠোভর্তি ছুরির রিনঝিন শব্দ শুনে বুঝে ফেলেছিল যে তার অর্ধাঙ্গিনী ছুটে আসছে। অথই চিন্তিত ভঙ্গিতে প্রহরের দিকে তাকিয়ে বলল, আপনি রাগ করলেন আমার ওপর? আসলে হুট করেই নিজেকে আপনার স্ত্রী হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি না, ভীষণ লজ্জা পাচ্ছি, অথচ এমন কখনো হয়নি। অথইর কথা শুনে প্রহর পেছন ফিরল। চাঁদের আলোয় এসে পড়েছে অথইর চেহারায়। চাঁদের আলোয় অথইকে এক অন্যরকম রূপে আবিষ্কার করলো প্রহর। চেহারা থেকে আলাদা দ্রুত ছড়াচ্ছে। পরনের গহনাগুলো কেমন চকমক করছে। সেই সাথে অথইর চঞ্চল দুটি আঁখিতে নিজেকে কেমন দেউলিয়া মনে হচ্ছে। আপনি কি রেগে আছেন আমার ওপর? কথা বলছেন না যে? অথইর কথা যেন অনুশোচনার সুর ভেসে এলো। প্রহর মৃদু হাসলো। আধারের খেলায় অথইর অগোচরে রয়ে গেল প্রহরের সেই হাসিটা। 1 পা এগিয়ে অথইর খুব কাছে গিয়ে দাঁড়ালো প্রহর। অথই হকচকিয়ে যায়। দূরে সরে যাওয়ার জন্য যেই না পা বাড়াবে, ঠিক তখনই অথইর হাত টেনে ধরল প্রহর। অথই পেছনে ঘুরে তাকায় না, কেবল এইটুকু বলে, হাত ছেড়ে দিন। হাত যখন ধরেছি তখন ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই হাত ধরার জন্যই তো কত শত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি, আর আজ সেই হাত কাছের নাগালে পেয়েও ছেড়ে দেব? মোটেও না। পারলে আমি তোমার হাতের সঙ্গে আমার হাতের লক সিস্টেম করতাম। কথাটি বলতে বলতে প্রহর অথইর হাত সামান্য উঁচু করে হাতের পিঠে অধর ছোঁয়ায়। অথই শিউরে ওঠে। জীবনে প্রথম কোনো পুরুষের কাছ থেকে পাওয়া প্রথম স্পর্শ। প্রথম পুরুষটা তার ব্যক্তিগত মানুষ। হুট করে মনের আঙিনায় এক ফালি বসন্তের রোদ্দুর ছুঁয়ে গেল অথইর। অথই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রহর তাকিয়ে আছে তার প্রিয়তমা স্ত্রী অনবত মুখের দিকে।
জানালার গ্রিল গড়িয়ে চাঁদের আলো এসে তাদের সারা গায়ে মাখিয়ে দিয়ে যাচ্ছে। চারপাশে মৃদু বাতাস বইছে, বাতাসের দোলে অথৈর শাড়ির আঁচল দুলছে। আমার দাদি কি বলে জানো, মাঝে মাঝে আমাদের প্রচুর ধৈর্য ধারণ করতে হয় কাঙ্ক্ষিত কিছু পাওয়ার জন্য, হোক সেটা সুখ কিংবা টাকা অথবা শখের মানুষকে নিজের করে পাওয়ার জন্য। আমার টাকা আছে, সুখ আছে, কিন্তু যেদিন থেকে আমার চোখের দৃষ্টি তোমায় খুঁজে পেল, ঠিক সেদিন থেকে মনে হতো আদৌ কি জীবনের প্রকৃত সুখ পেয়েছি? মোটেও পাইনি। কোটি টাকার মালিক হয়েও সুখী হতে পারিনি শুধুমাত্র তুমি পাশে ছিলে না বলে। ধৈর্য ধারণ করেছিলাম, রেখেছিলাম নিজের প্রতি, আমার রবের প্রতি বিশ্বাস। আজ দেখো, তুমি আমার স্ত্রী হয়ে, আমার বৈধ প্রেমিকা, আমার চক্ষু শীতলকারী আদরিণী হয়ে উপস্থিত হয়েছ। অথৈ প্রহরের দিকে তাকিয়ে রইল। প্রহর যে খুব চমৎকারভাবে কথা উপস্থাপন করতে পারে আজ আবারও প্রমাণ পেল। প্রহর হাত বাড়িয়ে অথৈর গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, আমার জীবনে শুধু তোমাকে চাই অথৈ। টাকা গেলে টাকা আসবে, সম্পদ চলে গেলে আবারও করতে পারবো। সব কিছুর বিকল্প আছে, শুধু বিকল্প নেই মানুষের। পৃথিবীর প্রতিটা মানুষ অদ্বিতীয়, কেউ কারো মতো নয়। প্রহরের অথৈ কেবল একজন, সেটাই তুমি। তোমাকে হারাতে চাই না, তুমি কখনো ছেড়ে যেও না আমাকে ফেলে। যদি তোমাকে কখনো কষ্ট দিয়ে ফেলি মনের অজান্তে, তবে শুধরে দিও আমার ভুলগুলো। তোকে একলা ফেলে কোথাও যেও না, নয়তো আমার জীবনের সকল ছন্দ হারিয়ে ফেলবো। দূর থেকে রাতের এক নিশাচর পাখির ডাক শোনা যাচ্ছে। কপাট খোলা জানালা দিয়ে হুড় হুড় করে বাতাস প্রবেশ করছে। জানালার পর্দাগুলো খানিকটা নড়েছে। তিমিরে তলিয়ে যাওয়া ঘরটায় কেবল দুটো মানুষের অস্তিত্ব। প্রহরের বাহুতে বন্দি অথৈ। অথৈ প্রহরের স্পন্দিত বুকে মাথা রেখে বলল, বেশি ভালোবেসে আমাকে দেনাদার বানিয়ে ফেলবেন না যেন, কারণ আপনার মতো এত যত্ন নিয়ে ভালোবাসা দেওয়ার যোগ্যতা কই আমার। যত্ন নিয়ে সবাই ভালোবাসে অথৈ। কারো ভালোবাসা চোখে পড়ে, আর কারো ভালোবাসা লোকচক্ষুর আড়ালে রয়ে যায়। তুমি শুধু আমার পাশে থেকো, মন চাইলে চুলের ফাঁকে হাত রেখে বিলি কেটে দিও। কখনো বা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গেয়ে শোনাবে, যে গানের একমাত্র শ্রোতা কেবল আমি হব। আমি তোমার মাঝে ভালোবাসা খুঁজে নেব। তোমার কিছুই দিতে হবে না। এখন ওঠো, নামাজ পড়তে হবে। প্রহর অথৈর হাত ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই অথৈ প্রহরকে থামিয়ে বলল, এশার ওয়াক্তের নামাজ দাদির ঘরে আদায় করেছি আমি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ব। তুমি কি খুশি নাও আমাকে নিয়ে, কিংবা তোমার নতুন জীবন নিয়ে? প্রহরের কথায় জবাবে অথৈ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, অর্থাৎ সে খুশি। তাহলে কি উচিত নয় আল্লাহকে শুকরিয়া জানানো? ধরো আমাদের শখের জিনিস কেউ কিনে দিয়েছে, তাহলে কি আমরা সেই মানুষটাকে ধন্যবাদ না জানিয়ে চলে যাব? মোটেও না। আমরা তাকে ধন্যবাদ জানাবো অথবা ট্রিট দিব। এখন সেই জিনিসটা যদি রবের উদ্দেশ্যে হয়, তবে কেন এত কার্পণ্যতা? আল্লাহর আমাদের পছন্দের মানুষের সঙ্গে জীবন জুড়ে দিয়েছেন, তাহলে কি আমাদের উচিত না আল্লাহকে কৃতজ্ঞতা জানানো? ভারী শাড়ি পরে নামাজ পড়তে পারবে না। অথৈর কথা শুনে প্রহর মুচকি হেসে ফেলল। যাক, পাগলিটা বুঝলো তবে আল্লাহকে ভালোবাসে। প্রহর বাইরে যেতেই অথৈ শাড়ি চেঞ্জ করে নেভি ব্লু কালার 3 পিস পরে নিল। ওয়াশরুম থেকে অজু করে এসে মাথায় ওড়না দুপাশ দিয়ে দরজা খুলে প্রহরকে ডাক দিল। প্রহর অথৈর নীল রঙা ওড়নার ফাঁকে অথৈর ভেজা চুলে দেখে থমকে যায়। শুকনো ঢোক গিলে মনে মনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে রুমের ভেতরে ঢুকলো। প্রহর অজু করে এসে দেখলো অথৈ জায়নামাজ বিছিয়ে রেখেছে। একটি জায়নামাজ আগে আর একটি জায়নামাজ পেছনে। সামনের জায়নামাজে দাঁড়ালো প্রহর আর পেছনে অথৈ। প্রহরের ইমামতিতে নামাজ আদায় করলো অথৈ। জীবনে ঘটে যাওয়া অন্যতম সবগুলো ঘটনার মধ্যে এই ঘটনাটা যেন সবচেয়ে দামি অথৈর কাছে। নামাজ শেষ, জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রেখে বিছানার কাছে আসতে প্রহর অথৈর হাত ধরে নিজের সামনে টেনে এনে দাঁড় করিয়ে মাথায় হাত রাখলো। তারপর বিড়বিড় করে কিছু পড়ছে। অথৈ সেই ফাঁকে জিজ্ঞাসা করেই ফেলল, কি করছে? দোয়া পড়েছি। বিয়ের প্রথম রাতে স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়তে হয়। দোয়াটি কি? হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন,
অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই। প্রহরের কথা শেষ হওয়া মাত্রই অথই সরে যেতে চাচ্ছিল। ঠিক তখনই অথইকে বাধা দেয় প্রহর। অথইর কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলে, আরও একটা দোয়া পড়তে হয় বুঝলে, কিন্তু তোমার দেনমোহরের টাকা পরিশোধ করতে পারিনি, তাই আপাতত সেই দোয়ার আমল করা হচ্ছে না আমার। কথাগুলো বলে অথইকে চোখ মারল প্রহর। অথই ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল, আর প্রহর হো হো করে হেসে উঠল। জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলো টুকরো এসে পড়ছে অথইর চেহারায়। কিছু সময়ের জন্য প্রহর থমকায়, মুগ্ধ হয়। নিজের নামখানা সেরা ভাগ্যবানের তালিকায় জড়ো করতে ইচ্ছে করে। হুট করে বদলে যাওয়া জীবনটাকে ভীষণ সিনেম্যাটিক মনে হয়। পরক্ষণেই রবের প্রতি ভীষণ আস্থা জন্মায়, কারণ রব চেয়েছেন বলেই অথই আজ তার খুব কাছেই আছে। প্রহর মন্দমুগ্ধ হয়ে অথইর গাল ছুঁয়ে দেখল। ঘুমন্ত অথই খানিকটা নড়ে চড়ে উঠল। প্রহর মুচকি হেসে অথইর আরো ঘনিষ্ঠ এসে কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলে, তোমাকে ভীষণ ভালোবাসি আমার বউ। কথাটি বলেই সরে এলো প্রহর, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। অথই চোখ খুলে তাকালো। তিমিরে ঘেরা ওদের কুটিরে কেবল জানালা দিয়ে আসা চাঁদের অতি সামান্য আলোয় প্রহরের মুখের দিকে তাকিয়ে অথই মনে মনে বলল, আপনাকেও আমি ভীষণ ভালোবাসি প্রহর। হুট করে চাঁদের আলো মিলিয়ে গেল কালো মেঘের অন্তরালে। তারায় ভরা ঝলমলে আকাশ হুট করে অন্ধকারে তলিয়ে যায়। বাতাসের তোড়ে গাছপালা যেন তাল মিলিয়ে এদিক ওদিক দুলছে। ধীরে ধীরে বৃষ্টি নেমে এলো পৃথিবীর বুকে। টুপ টুপ বৃষ্টির শব্দ শুনে প্রহরের ঘুম ভাঙল। চোখ খুলে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো অন্যভাবে। বাঁ পাশের বাহুতে কারোর অস্তিত্বে টের পাচ্ছে। অতই বেঘরে ঘুমিয়ে আছে প্রহরের বাহুর ওপর। প্রহর আরেকটু খুঁটিয়ে দেখতেই বুঝতে পারলো অথই ওর হাত বুকের ওপর রেখেছে। অথইকে রেখে উঠতে মন চাইল না তখন। নিজের বুকের ভেতর চলা উথাল পাতাল ঢেউ সামাল দেবার জন্য অথইকে প্রয়োজন। বুকের মাঝে অথইকে আরো শক্ত করে জড়িয়ে প্রশান্তির শ্বাস ছেড়ে অথইর কপালে চুমু এঁকে দিল। অথই প্রহরের স্পর্শ টের পেল কি না জানা নেই, তবে প্রহরের বুকে মুখ লুকিয়ে রাখলো। সকালে, কিরে প্রহর, তোর বইয়ের কপালে, গালে, হাতে পায়ে লাল এগুলো কি দেখা যাচ্ছে? ইতিভাবির কথায় পুরো ডাইনিং টেবিল জুড়ে একটি অদৃশ্য বোমা বিস্ফোরিত ঘটল। প্রহরের মা বাবা, অথইর মা বাবা যেন লজ্জায় একটুখানি হয়ে গেলেন ছেলে মেয়েদের সামনে। অথই বোকা হয়ে নিজের হাত পায়ের দিকে তাকাচ্ছে। প্রহর বিস্ফোরিত চোখে তাকালো ইতিভাবির দিকে। মশা কামড়ালে যেই দাগ হয় সেই দাগগুলো কখনো দেখনি ভাবি? আজব তো আপনি, কখন কোথায় কি বলতে হয় সেই সেন্সটুকু তো আপনার মাঝে নেই। প্রহর প্রায় বিরক্তি প্রকাশ করে কথাটা বলল। ইতিভাবি এবার নিজেই অপ্রস্তুত হয়ে গেলেন। মশার কামড় শব্দটা শুনে অথইর মা নাস্তা ছেড়ে উঠে এসে অথইর পাশে দাঁড়িয়ে বলল, আসলেই হবে? মায়ের কথায় অসহায়ের মতো মুখ করে অথই বলল, মা, এই বিষয়টাকে একটু বাদ দেবে প্লিজ, আমার লজ্জা লাগছে ভীষণ। কথাটি সকলের কানে পৌঁছাতে হাসির রোল পড়ে গেল। সবার কাণ্ডে এবার যেন আরো লজ্জা পেল অথই। নাস্তা রেখে চলে গেল। প্রহর ডাক দিতে গিয়েও দেয় না। এরই ফাঁকে অথইর মা অথইর মশারির ব্যাপারে সবাইকে জানিয়ে দিল। অথই মশারি টাঙানো ছাড়া যে ঘুমায় না, এই কথাটি এবার সকলেই জেনে গেল। নাস্তা শেষে প্রহর ইতিভাবির কাছ থেকে অথইর জন্য নাস্তা চেয়ে নিল। ইতিভাবি একটি প্লেটে রুটি, ডিম ভাজা এবং দুটো রুটি সাজিয়ে দিল প্রহরের হাতে। প্রহরের কাছে ক্ষমা চাইল। প্রহর কিছু না বলেই নাস্তাটা নিয়ে অথইর কাছে চলে গেল। গিয়ে দেখলো তার অভিমানী বউ জানালার সামনে মলিন মুখে দাঁড়িয়ে আছে। প্লেট খাটের ওপর রেখে দরজা বন্ধ করে অথইর পেছনে গিয়ে দাঁড়ালো প্রহর। এইটুকু সময়ের ভেতরে অথই কেবল একবারের জন্য তাকিয়েছিল। এই যে প্রহর এখন ওর পেছনে দাঁড়িয়ে আছে, এতে ওর কোনো রিয়াকশন নেই। প্রহর অথইর অভিমানটুকু বুঝতে পারল। পেছন থেকে অথইকে নরম করে জড়িয়ে ধরে সফট কণ্ঠে বলল, তুমি কি জানো তোমাকে আমি কেন এত বেশি ভালোবাসি? প্রহরের প্রশ্ন শুনে অথই মাথা নাড়ায়। সে জানে না। প্রহর আরো শক্ত করে অথইকে বুকের মাঝে চেপে ধরে বলল, তুমি অনবরত কথা বললে আমার মনে হয় জীবন্ত এক মানবী টিয়া আমার আশেপাশে ঘুরছে, যার অনবরত কথায় আমার মন বাগিচায় কেবল ভালোবাসার কমলা ফুল ফোটে। স্বল্প সময়ের এই জীবনে আরো বেশ কিছুদিন বাঁচতে ইচ্ছে করে, বুঝলে আমার বউ? প্রহরের বলা শেষের বাক্যগুলো শুনে অতই ঘুরে দাঁড়ালো। প্রহরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে
ও চোখ দুটো জলে ভরে উঠল। অতই চোখের কানিজ ছুঁয়ে জল গড়িয়ে পড়া আগেই প্রহর মুছে ফেললো চোখের জল। দু হাতের আঁচলের মাঝে অতয়ের মুখখানা ধরে প্রহর শীতল কণ্ঠে বলল, মানুষের জীবনের সর্বশেষ ভবিষ্যৎ হলোই মৃত্যু। মানুষ যখন দুনিয়ায় আসে তখন তার মৃত্যু তার জন্য অপেক্ষা করতে শুরু করে। কারো স্বল্প সময়ের জীবন তো কারো দীর্ঘ জীবন। মৃত্যুদূত একদিন হুট করে এসে পাকড়াও করবে। সেদিন দুনিয়ার কোনো পিছু টান আটকাতে পারবে না। চলে যেতে হবে মৃত্যুদূতের সঙ্গে অসীম যাত্রায়। অতএব আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকাটা জরুরি। কিন্তু আমরা মানুষের জীবনের সকল আয়োজন যতটা যত্ন নিয়ে করি, এর সিকি ভাগও আমরা জীবনের শেষ মুহূর্তের জন্য ইনভেস্ট করি না। অথইর চোখের জল মুছতে মুছতে কথাগুলো শেষ করলো প্রহর। অথই প্রহরের দিকে তাকিয়ে বলল, এতটা গভীরভাবে কখনো এই বিষয়ে ভেবে দেখিনি। আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে কাজ হবে না, বরং ইহকাল এবং পরকালের জন্য আমাদের ছুটিতে অসংখ্য নেকি জমাতে শুরু করতে হবে। প্রহরের কথাগুলো শুনেই অন্যমনস্ক হয়ে অথই চলে যাচ্ছিল। ঠিক তখনই প্রহর অথইর কোনোই ধরে নিজের দিকে টেনে এনে ধরল। অথই প্রশ্নবোধক চাউনি ছুঁড়ে দিল প্রহরের দিকে। প্রহর সেই চাউনি উপেক্ষা করে অথইকে আর কাছে টেনে এনে দাঁড় করিয়ে ফিসফিস করে বলল, মশারি টাঙিয়ে ঘুমাতে পারো না, এটা আমাকে বললে কি ক্ষতি হতো বলো? শুধু শুধু মশা কামড় খেলে মাঝখানে বদনামি হলো আমার, লজ্জা পেলে তুমি। রাতে কি হয়েছিল কে জানে, এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম যে মশার কামড় অবধি টের পাই। আপনাকে মশা কামড়ায়নি? কথাটা বলে অতই প্রহরের খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এদিকে প্রহর দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, আসলে অথই হয়েছে কি, মশারা চান্স পায়নি আর কি। আমার বউ যেভাবে আমার বুকের মাঝে সেধিয়েছিল, তাতে মশারা আমার উপর রেগে গিয়ে আমার বউকে কামড় দিয়ে চলে গেল। প্রহরের দুষ্টুমি ভরা কথাগুলো শুনে অতই রেগে মেগে পেরিয়ে গেছে। আর প্রহর হাসতে হাসতে অতই পেছন পেছন বের হয়ে এলো। অতই হাঁটতে হাঁটতে পুকুর ঘাটে চলে এলো। পেছন পেছন প্রহরও চলে এসেছে। অতই পেছন ঘুরে বলল, কিছু বলবেন? কি বলবো? আমি তো তোমার অভিমান ভাঙাতে এলাম। এখন দেখি তোমাকে কিছু জিজ্ঞেস করার আগে উল্টো আমাকে প্রশ্ন করছো। প্রহরের কথা শেষ হতেই অতই খানিকটা এগিয়ে এসে প্রহরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, অভিমান ভাঙাতে এসেছেন? অফকোর্স। ঢাকায় কবে যাব আমরা? আগামীকাল। আমি আজই যেতে চাই। অভিমান ভাঙানোর শোধ কি তবে অন্যভাবে দিতে হচ্ছে? আমি কিছুই জানি না, ব্যাস এতটুকু জানি আজই চলে যেতে হবে আমাদের। কথাগুলো বলার সময় অথই কেমন বিষণ্ণ মনে হচ্ছিল প্রহরের কাছে। তাই অথইকে এই বিষয়ের কোনো কথা না বলেই হাত ধরে বলল, তুমি বলছো তার মানে আজই আমরা ঢাকায় ফিরবো, কিন্তু একটা ব্যাপার ছিল। অথই প্রহরের চোখের দৃষ্টি রেখে বলল, কি ব্যাপার? তোমাকে এখন আমার সঙ্গে আমাদের বাড়িতে নিতে পারবো না। কেন? ভীষণ বিচলিত হয়ে প্রশ্ন করলো অথই। অথইর কাণ্ডে প্রহর মুচকি হেসে বলল, বাহ, আমার অথই দেখি ভীষণ তাড়া। আপনাকে ছাড়া নিজেকে কল্পনা করতে ভয় হয় আমার। যেখানে সাময়িক বিচ্ছেদ ঘটুক সেটাও আমি চাই না। অথইর কথায় প্রহর শান্তি পেল। অথইর হাতটা ভীষণ শক্ত করে চেপে ধরে বলল, সাময়িক বিচ্ছেদের পর যদি তুমি জন্মান্তরের জন্য আমার হও, তবে তো সাময়িক বিচ্ছেদ গ্রহণ করতেই হবে আমাদের। তোমার বাবা মা এবং আমার বাবা মায়ের ইচ্ছে তোমার আমার ওয়ালিমা বিশাল আয়োজনে আয়োজিত হোক। আজ হলো শনিবার, আজ থেকে ঠিক 5 দিন পর শুক্রবারে আমাদের ওয়ালিমা হবে এবং সেদিনই তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে। অতই যেন খুশি হতে পারল না এই খবরে। অথচ এই খবর শোনার পর ওর ভীষণ খুশি হবার কথা। ওর বাবা মায়ের মেয়ে হয়ে আজ 5 দিন তাদের সঙ্গে সময় কাটাতে যে পারবে। প্রহর অতইয়ের শুকনো মুখখানা দেখে হয়তো মনের খবর টের পেয়েছে। অতইয়ের গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, 5 দিন তোমার বাবা মায়ের সঙ্গে সময় কাটিয়ে নাও, এরপর তো তাদের সঙ্গে তোমার দেখা কবে হবে কে জানে। বাল্যকালের বউয়ের সঙ্গে কতদিনের দূরত্ব কাটিয়ে এক হব, তখন কি আর চাইলেই বউকে শ্বশুর বাড়িতে পাঠাতে ইচ্ছে করবে? আপনি আমার মন ভোলানোর জন্য কথাগুলো বলছেন, তাই না? মোটেও না। তুমি নিশ্চিত হয়ে বাড়ি ফিরে যাও। আমি তোমারই আছি, তোমারই থাকবো আমার বউ।
সেদিন বিকেলে রওনা হয় প্রহর, অথই এবং তাদের পরিবার। প্রহর এবং অথই একটি গাড়িতে করে এসেছে। প্রহরের গাড়ি এসে অথইদের বাড়ির সামনে থামলো। প্রহর গাড়ি থেকে নেমে এসে অথই পাশে দরজাটা খুলে দাঁড়ালো। অথই মুখ কালো করে বের হলো গাড়ি থেকে। আলফাজ এবং সাবিনা এখনো আসেনি, তাই অথই এবং প্রহর অপেক্ষা করছে তাদের জন্য। অথই কোনো কথা বলছে না দেখে প্রহর বলল, এভাবে মুখ কালো করে রেখেছো কেন? তোমার এই অন্ধকার মুখখানা দেখে গেলে কি রাতে আমার ঘুম আসবে বলো? এমনিতেই তোমার অভ্যাস আমার গায়ে লেগেছে। ঘুম তো বোধ হয় আগামী শুক্রবার ছাড়া কপালে নেই। আপনি রোজ সকালে এসে আমার সঙ্গে দেখা করবেন। আমার ঘুম ভাঙার পর যেন আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে পাই। যদি আমার শর্তে রাজি থাকেন তবে আমি আগামী শুক্রবার অবধি অপেক্ষা করব। আর যদি শর্তে রাজি না থাকেন তবে আমি আজই আপনার সঙ্গে আপনার বাড়িতে ফিরে যাব। অথইর কথায় প্রহর মুচকি হেসে অথইর কপালে টোকা দিয়ে বলল, পাগল একটা। যাও, তোমার শর্তেই আমি রাজি। রোজ সকালে ঘুম ভাঙার আগেই দেখবে তোমাদের বাড়িতে এসে আমি হাজির। শ্বশুর বাড়িতে যাই, আমার আলাদা একটা সম্মান ছিল, সেটাও বুঝে বইয়ের জন্য জলাঞ্জলি দিতে হবে এখন। প্রহরের কথায় হাসছে অথই, আর অথইর হাসি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রয় প্রহর। এই মুহূর্ত কখনোই শেষ না হোক, চলতে থাকুক আমৃত্যু সময় ধরে। ভোর হতে তখন ঢের বাকি। প্রহর বিছানা ছেড়ে উঠেছে প্রায় মিনিট 10 আগে, কারণ অথইকে কথা দিয়েছে রোজ সকালে অথই জেগে উঠতেই জাগতিক সকল বস্ত্র আগে যেন প্রহরের মুখখানাই দেখতে পায়। প্রহর ওয়াশরুম থেকে বের হয়ে ফজর ওয়াক্ত নামাজ আদায় করলো আগে, তারপর গাড়ির চাবি নিয়ে সোজা রওনা হলো অথইদের বাড়ির উদ্দেশ্যে। গেটের সামনে ঘুমে ঝুমতে থাকা দারোয়ান প্রহরের গাড়ি বের হতে দেখে ভীষণ অবাক হয়ে জিজ্ঞাসা করে ফেললো, স্যার অসময় কই যেতেছেন? দারোয়ানের কথায় মুচকি হেসে প্রহর গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, আমার যে বিয়ে হয়েছে এটা নিশ্চয়ই জানো। জি জানি। আমার সেই বিয়ে করা বউকে দেখতে যাচ্ছি। বাড়ির কেউ আমার খোঁজ করলে সকাল হলে জানিয়ে দিও আমি কোথায় আছি। দারোয়ান প্রহরের কথায় সায় জানিয়ে গেট খুলে দিল। প্রহর তার অথইর কাছে ফিরে যাচ্ছে। এদিকে কালো আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে সাদা পরিপূর্ণ হচ্ছে। গাড়ি অথইদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রহর গাড়ি থেকে বের হয়ে সোজা অথই রুমে ব্যালকনির দিকে তাকালো। সাদা চুড়িদার পরিহিতা এক এলোকেশী ঘুমাচ্ছন্ন চেহারা দেখে পরপর দুটো হার্টবিট মিস করলো প্রহর। অস্বাভাবিক গতিতে কাঁপতে থাকা হৃদয়ের ওপর বাঁ হাতটি রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির দিকে পকেট থেকে মোবাইল বের করে কল করলো। অতই হাতে থাকা মোবাইল প্রাইভেট হচ্ছে। অতই কল রিসিভ করলো ঠিক, তবে চুপ করে রইল। চারিদিকে যখন কেবল নীরবতা বিরাজ করছে, তখন দুটো মানুষের হৃদয় তখন উথাল পাতাল ঢেউয়ের জোয়ারে আছড়ে পড়ছে হৃদয়ের কূলে। হ্যালো অথই, কথা বলবে না আমার সঙ্গে? দেখো, তোমায় একটুখানি দেখার আশায় ছুটে এসেছি। হাই অথই। এই অথই ডাক শোনার পরই অথই সারা শরীর অজানা শিহরণে বয়ে যায়। এতটা মায়া, এতটা আকর্ষণ প্রহরের কণ্ঠ ছাড়া পৃথিবীতে আর কারোর কণ্ঠে আছে কিনা জানা নেই অথইর। কম্পিত গলায় বলল, সাদা পাঞ্জাবিতে কিন্তু আপনাকে হ্যান্ডসাম দেখাচ্ছে। আপনাকে ছাড়া আজ একাকী রাত্রি পার করে কথা অনেক জমে গিয়েছিল, কিন্তু আপনাকে দেখে যে আমার সকল অভিযোগ ভালোবাসায় পরিণত হয়ে গেছে। কোথাও যাবে? এত সকালে নিস্তব্ধ নগরীতে ঘুরতে বেশ লাগবে, যেখানে কেবল তুমি আর আমি। ভালোবাসাবাসিতে না হয় আজ আমরা সকালের স্নিগ্ধ আলোয় গা ভাসাবো। প্রহরের কথা শেষ হতে না হতেই অতই ঘর দিয়ে চট করে বোরকা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে দ্রুত নিচে নেমে এলো। হাঁটতে হাঁটতে বোরকায় নিজেকে জড়িয়ে মাথা খুব সুন্দর করে ওড়না জড়িয়ে গেট খুলে বের হয়ে এলো। প্রহর অতইকে বের হতে দেখে এগিয়ে গেল সামনে। অতইর দিকে হাত বাড়িয়ে দিল প্রহর। অতই সেই বাড়ানো হাতে হাত রেখে প্রহরের চোখে দৃষ্টি রেখে বলল, এত ভোরে কষ্ট করে এসেছেন কেন? তোমার ঊর্ধ্বে কোনো কিছুই আমার নয়। তুমি আগামী 5 দিন রোজ সকালে আমাকে দেখতে চেয়েছো, আর আমি কিনা সামান্য এই আবদারটুকু পূরণ করতে পারবো না। কথাগুলো বলতে বলতে অতইর কপালে নিজের সহ্যটা ছুঁয়ে দিল প্রহর। অতই লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। অতইর গালে আলতো করে হাত রেখে বলল, এভাবে লজ্জা পেও না। কখন জানি আমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বলো তো অথই, এই মুহূর্তে কি করে নিজেকে সামাল দেই? প্রহরের
নেশাক্ত গলায় বলা কথাগুলো চোখ বন্ধ করে শুনছিল অথই। ওই নেশাক্ত চোখে কি করে চোখ রাখবে? আচমকা বন্ধ চোখের পাতায় ভেজা চুম্বনের স্পর্শে কেঁপে উঠল অথই। প্রহরের বুকের কাছে পাঞ্জাবি শক্ত করে মুঠ করে চেপে ধরল। ব্যাস এটুকুই ছিল। প্রহর অথইকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। অথই যেন এতক্ষণ এই আশ্রয়টুকুই আশা ছিল। নিজের লাজেরাঙা মুখটা প্রহরের বুকের মাঝে লুকিয়ে মৃদু স্বরে বলল, আপনি বাড়িতে ফিরে যান। কেন? খানিকটা অবাক হয়ে প্রশ্ন করল প্রহর, কিন্তু অতইকে বুকের বাঁধন থেকে মুক্ত করল না। অতই নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে করতেই বলল, আপনি যে কথাগুলো বলছেন বিশ্বাস করুন, আমি বোধহয় দম বন্ধ হয়ে মরে যাব। প্রহর অতইকে বাঁধন থেকে মুক্ত করে দিল। অতই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারলে এখান থেকে এক ছুটে দৌড়ে চলে যেত ঘরে। প্রহর বেশ কিছুক্ষণ অথইকে পর্যবেক্ষণ করলো। তারপর কি মনে করে বলল, যাও তুমি, সন্ধ্যায় দেখা হবে। কথাটা বলে আর দেরি করেনি প্রহর, সোজা গাড়িতে বসলো আর সাই করে গাড়ি নিয়ে রওনা হলো। এদিকে অথই প্রহরের কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। লোকটা যে মাঝে মাঝে কি হয় আল্লাহই জানে। সন্ধ্যায় দেখা হবে কথাটি বললো কেন? আচ্ছা, প্রহর কি আমার কথা রাগ করেছে? কথাটি মাথায় আসতেই অথই জিপ কেটে ঘরের দিকে ছুটলো। প্রহরকে কল করতে হবে, নিশ্চয়ই রাগ করে চলে গেছে। ঘরে ঢুকেই সর্বপ্রথম খাটের ওপর থেকে মোবাইল হাতে নিয়ে কল করলো প্রহরের নাম্বারে, কিন্তু কল ঢুকছে না। অথইর এবার ভীষণ চিন্তা হচ্ছে। দিন গড়িয়ে বিকেল হলো, কিন্তু প্রহরের মোবাইলে কল যাচ্ছে না। অথই চিন্তিত হয়ে ঘর থেকে বেরিয়ে ওর মায়ের কাছে যাচ্ছিল কিছু বলার জন্য। এমন সময় কালো মুখোশধারী কিছু লোক এসে অথই মুখের ওপর কিছু একটা স্প্রে করলো। কিছুক্ষণের মধ্যেই অথই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো মেঝেতে। মুখোশধারী লোকগুলোর মধ্যে একজন তার মোবাইল বের করে কাউকে কল করে বলল, কাজ হয়ে গেছে, ওতেই আমার কোলে। চুপ! এই কথাগুলো বলার সাহস কোত্থেকে পেলি তোরা? ওর কাছ থেকে দূরে থাক, ওকে ভুলেও স্পর্শ করবি না, নয়তো তোদের কি হাল করবো আমি কল্পনাও করতে পারবি না। আমি আসছি। কিছুক্ষণের মধ্যে চলে এলো সেই ব্যক্তি। এসেই অথইকে কোলে তুলে নিল আর সেই মুখোশধারী লোকগুলোর উপর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আজ আমার মুড ভালো, নয়তো তোদের আজ রক্ষা করার কেউ ছিল না। লোকগুলো ভয় কাঁপছে। অতইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল অজানা মানুষটা। এদিকে প্রহর বরবেশে অপেক্ষা করছে তার অথইর জন্যে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। অথইকে আজ চিরতরের জন্য নিজের কাছে নিয়ে আসবে। হুট করে সারপ্রাইজ পেয়ে অথই কি রিয়াকশন হবে ভেবেই প্রহর হাসছে। আসলেই হবে? অথইদের বাড়ির কারো নাম্বারে কল ঢুকছে না, তুই একটা কল করে দেখ তো। নাজিবা ভীষণ চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বলল। প্রহর দ্রুত ওর মোবাইল দিয়ে কল করলো অথইর মায়ের নাম্বারে, কিন্তু কল যাচ্ছে না। প্রহর ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি এখন কি করব? মানে কি করবে আবার? কি কনভেনশন সেন্টারে চল, ওনারা সময় মতো চলে আসলেই হলো। কিন্তু তাছাড়া আজ সারাদিন অথয়ের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। ধরতে গেলে আমি ইচ্ছে করেই ওর সঙ্গে যোগাযোগ করিনি। ওর কিছু হলো না তো আবার? ছেলের হাসি মুখটা হুট করে যেন আমাবস্যার আধারে নেমে এলো। নাজিফা ছেলের সামনে দাঁড়িয়ে বলল, তুই যা অথইদের বাড়িতে, ওসব সারপ্রাইজের দরকার নেই, সোজা অথইকে নিয়ে কনভেনশন সেন্টারে আসবি। নাজিবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো প্রহর। পথ যেন ফুরোচ্ছে না, অথচ 20 মিনিটের রাস্তা। কোনো রকমে পথ পেরিয়ে অথইর বাড়ির সামনে এসে পৌঁছালো প্রহর। গাড়ি থেকে বের হয়ে এক দৌড়ে চলে গেল বাড়ির ভেতরে। ভেতরে ঢুকতেই সব যেন কেমন দেখাচ্ছিল। প্রহরের মনে বিপদের কু গাইছে। সেই সব ভাবনাকে পাত্তা না দিয়ে যখন দোতলায় পৌঁছালো, ঠিক তখনই প্রহরের মনে হলো এই দৃশ্য কি কখনো কল্পনায় ভেবেছিল? মোটেও না। তবু কেন দেখতে হলো? ঘরে পুরো মেঝে রক্ত লাল হয়ে আছে। এক পাশে পড়ে আছে আলফাজের দেহ, অন্য পাশে সাবিনা। দুজনের দেহের গলা কাটা অংশ দিয়ে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। প্রহর কোনো রকমে নিজেকে সামলে নিল। হুট করে অথইর কথা মনে পড়তে প্রহরের দেহ যেন অসাড় হয়ে এলো। অথইর কিছু হলো না তো আবার, এই ভেবে অসাড় দেহটাকে কোনো মতে টেনে হিঁচড়ে নিয়ে গেল অথইর ঘরের ভেতরে। কিন্তু পুরো ঘর ফাঁকা, কেউ নেই, শূন্যতা ঘেরা। ব্যাস এইটুকু মনে আছে প্রহরে। চেতনা হারিয়ে পড়ে রইল অতইর ঘরে।
কনভেনশন সেন্টারের অপেক্ষারত প্রহরের মা বাবা যখন দেখলেন 2 ঘন্টা পেরিয়ে গেছে অথচ প্রহর বা অথই কেউ ফিরে আসছে না, ঠিক তখনই ওনারা আর দেরি করলেন না, বেরিয়ে পড়লেন। অথইদের বাড়িতে ঢুকতে প্রাণপ্রিয় বান্ধবী এবং তার স্বামীর এমন মৃত্যু দেখে নাজিফা ভেঙে পড়লেন। অবিচেতন মনেই প্রহর এবং অথইর কথা মনে পড়ল। দোতলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। এই ফাঁকে প্রহরের বাবা পুলিশকে কল করলেন। দোতলায় অতইর ঘরে ঢুকতেই দেখলেন প্রহর নিচে পড়ে আছে। নাজিফা ছেলের কাছে গিয়ে বসলেন, মাথা কোলে তুলে নিলেন। প্রহরকে ডাকছেন কিন্তু প্রহরের কোনো রেসপন্স নেই। নাজিফা কাঁদতে কাঁদতে প্রহরের বাবাকে ডাক দিলেন। স্ত্রীর ডাক শুনে প্রহরের বাবা এসে দেখলেন তার ছেলের অবস্থা। আর কোনো কিছুই না মাথা ঘামালেন না। নাজিফাকে রেখে প্রহরকে নিয়ে নিজেই হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, কারণ যে কোনো মুহূর্তেই পুলিশ আসবে, কাউকে না কাউকে থাকতে হবে এখানে। ড্রাইভারের সাহায্য নিয়ে প্রহরকে গাড়িতে তুলে রওনা হলো হসপিটালের উদ্দেশ্যে। এদিকে নাজিফা তখনও ভয়ে আতঙ্কে মুচড়ে যাওয়ার উপক্রম। সেই ঘটনা পেরিয়ে যাওয়ার আজ ৫ম দিন। সেই দিন প্রহর মাইন্ড স্ট্রোক করে, তবে আল্লাহর অবশেষ দয়ায় বড় বিপদের হাত থেকে রক্ষা পায় সে। সাবিনা এবং আলফাজের ময়নাতদন্ত শেষে দাফন হয়, কিন্তু অথইর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রহর যেন বেঁচে থেকে মৃত্যুর মতো অনুভূতিতে জড়িয়ে আছে। আজ হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছে প্রহর। প্রহর চুপচাপ কারোর সঙ্গে কথা বলছে না। মলিন মুখখানা কেবল অথইকে হারিয়ে ফেলার তীব্র বেদনা প্রকাশ পাচ্ছে। ডিসচার্জের সকল ফর্মালিটিস সম্পূর্ণ করে প্রহরের বাবা যখন কেবিনে এলেন, ঠিক তখনই প্রহর বেড ছেড়ে উঠে দাঁড়ালো। নাজিফা ছেলেকে ধরতে আসছিল। ওর হাতে ইশারা করলো, অর্থাৎ প্রয়োজন নেই। তুই কোথাও যাচ্ছিস? নাসিফা প্রশ্ন করলো ছেলেকে। প্রহর ওর মোবাইল বের করে কাউকে কল করতেই যাচ্ছিল। ওর আম্মির প্রশ্ন শুনে বলল, হ্যাঁ। কোথায়? অথইকে খুঁজতে। অথইকে খোঁজার জন্য পুলিশ আছে। তুই এত অসুস্থ শরীর নিয়ে কি করবি যদি তোর কিছু হয়ে যায়? আমি অথইকে যদি আমি খুঁজে না পাই তবে এমনিতেই মরে যাব। আজ 5 দিন ধরে আমি কাপুরুষের মতো হসপিটালের বেডে শুয়ে আছি। তোমরা পুলিশের মিথ্যা আশ্বাস নিয়ে বাস করছো। আমার অথই কি অবস্থায় আছে একটাবার কি ভেবে দেখেছো তোমরা? কতগুলো শেষ করে বের হয়ে গেল প্রহর। ছেলেকে আর বাধা দেননি নাজিফা। দীর্ঘশ্বাস ছাড়লো, অতঃপর নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এশাই রাহিমের বাসায় এসেছে প্রহর। এশাই রাহিমের অপেক্ষায় বসে আছে প্রায় মিনিট 5 মতো। সকালের নাস্তা শেষ করে এশাই রাহিম ড্রয়িং রুমে এসে বসলো। প্রহরকে ডেকে ঢোক গিলল। আমতা আমতা করে বলল, স্যার, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে জাস্ট একটা কল করতেন। আমার স্ত্রীর খোঁজ। রাহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কারণ গোপন খবরের সূত্র অনুযায়ী প্রহর মির্জার ওয়াইফ যার কাছে আছে তার কাছে পুলিশ পৌঁছতে যাওয়ার আগে পুলিশের দেহগুলো হয়তো বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষায়ের তীরে ভেসে উঠবে। আর সামনে বসে থাকা প্রহর মির্জাই বা কম কিসের। যদি একবার জানতে পারে যে তার স্ত্রী কার কাছে আছে, কোথায় আছে, জেনেও পুলিশ কিছু করছে না, ব্যাস গুলি করে দেবে। ভীষণ পাষাণ লোক এই প্রহর মির্জা। মাঝখানে কি হয়েছিল কে জানে, পাষাণ হৃদয় লোকটাকে একবারে শান্ত হয়ে গিয়েছিল। হয়তো বউটার জন্য। কতগুলো ভাবতে ভাবতে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেললো রাহিম। প্রহরের দিকে তাকিয়ে বলল, আমরা খোঁজ করছি স্যার, সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার স্ত্রীর খোঁজ অবশ্যই পেয়ে যাবেন। আজ পর্যন্ত তোকে যতগুলো কাজ দিয়েছি সবগুলোই তুই ঠিকভাবে করেছিস, কিন্তু আমার কলিজায় কে হাত দিয়েছে তুই এখন পর্যন্ত বলতে পারছিস না আমাকে। কি অদ্ভুত, তুই নাকি ইচ্ছে করেই। তোর বাচ্চাটার বয়স কত জানি? এসাই রাহিম বিস্মিত হয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে। প্রহর ওর প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে রাহিমের কপালে তাক করে বলল, এতক্ষণ যা বলেছি তা আবারও রিপিট কর, কারণ তখনকার কথাগুলো আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। এসাই রাহিম থরথর করে কাঁপছে। না, ধরা পড়ে গেছে সে। বেঁচে ফেরার একটাই পথ, সব সত্য জানিয়ে দেবার। প্রহরের সামনে 2 হাত জড়ো করে বলল, স্যার, আপনার স্ত্রী যার কাছে সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। ঢাকা শহরে যত অনৈতিক কর্মকাণ্ড আছে সবকটাতেই তার প্ররোচনা আছে। তাকে সবাই মেসবাহ নামে চেনে। আপনার স্ত্রী তার কাছে আছে। প্রহরের
মনে হলো যেন ওর বুক থেকে 1000 টনের একটি পাথর সরে গিয়েছে। ওসব মাফিয়াদের ভয় পায় না প্রহর। কয়েক কোটি টাকা দিলেই তো অতই ফিরে পাওয়া যাবে। প্রহর পিস্তল সরিয়ে ফেলল। রাহিমের অন্তরালে প্রাণ ফিরে এলো। প্রহর পিস্তল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে বলল, কোথায় সেই আস্তানা যেখানে মেজবাহ থাকে? প্রহরের কথায় এবার শুকনো ঢোক গিলল রাহিম। তারপর চোখ দুটো বন্ধ করে বলল, স্যার, আজ সকাল 11টার ফ্লাইটে আপনার স্ত্রীকে নিয়ে মিসবাহ ভাই আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রহর যেন এই কথার জন্য প্রস্তুত ছিল, কিন্তু যখন নিজেকে সামলে ফেলল ঠিক তখনই পরপর দুটো গুলির শব্দ হলো। রাহিমের রক্তাক্ত দেহ নিচে পড়ে আছে, মাথার দিক দিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে। প্রহর প্রবাহিত রক্তের দিকে তাকিয়ে কল করলো ওর এক বন্ধুকে, যে কিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা। কল করে ভাবছে সত্যি কি তবে সে চিরদিনের মতো হারিয়ে ফেললো অতইকে? কেন সেদিন সকালে অতইকে ওভাবে রেখে ফিরে এসেছিল? যদি না ফিরে আসতো আজ হয়তো অতইও হৃদয়ের কাছে থাকতো, একেবারেই কাছাকাছি। এদিকে এটা তো জানিস অতইর কথাগুলো শেষ হতেই ঠাস করে থাপ্পড় মেরে বসলো আগন্তুক। অতই গালে হাত রেখে ঘৃণার চোখে তাকিয়ে আগন্তুককে বলল, থাপ্পড়গুলো গুনে রাখিস। প্রহরের সঙ্গে যখন তোর দেখা হবে সবগুলো থাপ্পড় ফিরিয়ে দে। চুপ, একদম চুপ। প্রহর, প্রহর, বিরক্ত হয়ে গেছি আমি এই নাম শুনতে শুনতে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে, সংসার করবি শুধু আমার সঙ্গে, ভালোবাসবি শুধু আমাকে। প্রহরকে আর তোর এই মিশে খেলার বিয়েকে ভুলে যা। অতই গাল চেপে কথাগুলো বলল সেই আগন্তুক। অতই তীব্র ব্যথায় চোখ মুখ শক্ত করে রাখলো। পর মুহূর্তে আগন্তুকের কি যেন হলো। অতই গাল ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তোকে আমি ভালোবাসি বাবুই পাখি, তোকে ছাড়া আমি মরে যাব। দেখ, তোকে পেলাম না কেন জানিস? তোর বাবা মায়ের জন্য। তাই আজ কি করেছি জানিস? অথই জোরাজুরি করছিল আগন্তুকের বাঁধন থেকে মুক্ত হতে। যখনই ওর বাবা মায়ের কথা বলল ঠিক তখনই শান্ত হয়ে গেল অথই। ভয় অথইর শরীর থরথর করে কাঁপছে। আগন্তুক যেন অথই এই শীতল দেহেরই অপেক্ষা ছিল। আরো শক্ত করে জড়িয়ে ধরল অথইকে। মাথার ওপর চুমু খেয়ে বলল, তোর বাবা আর মাকে আজ আমি নিজে হাতে মেরে ফেলেছি। তুই কি চাস আমি প্রহরকে মেরে ফেলি? অথই শক্ত মূর্তির ন্যায় বসে আছে। চোখগুলো কেমন কঠিন হয়ে গেছে। নিজেকে সামলে ফেললো। আগন্তুকের চোখে দৃষ্টি রেখে বলল, কোন পাপের সাজা দিচ্ছিস আমাকে? আমার বাবা মা তোর কি ক্ষতি করেছে? তোর বাবা মা কোনো ক্ষতি করেনি, করেছে তোর প্রহর। আবির, তোকে আমি অনেক ভালো জানতাম, কিন্তু তুই। আমি শুধু তোর সামনেই ভালো ছিলাম। অথই আবিরের পায়ে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আয়। আমি শেষবারের মতো তাদের দেখতে চাই। আর প্রভুর আমাকে ছাড়া স্ট্রেস মরে যাবে। আবির অথইর হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সিগারেট ধরিয়ে ধোয়া ওড়াতে ওড়াতে বলল, তৈরি হয়ে থাকবি, আজ সকাল 11টায় আমাদের ফ্লাইট, আমেরিকায় যাচ্ছি আমরা। অথই এবার যেন পাগল হয়ে গেল। গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু ওর চিৎকার শোনার জন্য আবির ছাড়া কেউ নেই। আবিরের কোনো হেলদোল নেই। সিগারেটের শেষ টান দিয়ে এসে অথইর সামনে এসে বসলো। সিগারেটের গন্ধে অথই বমি পাচ্ছে। অথই মুখ সরিয়ে নেয়, কিন্তু আবির শক্ত করে অথইর গাল চেপে ধরে ওর মুখ বাড়িয়ে বলল, যদি তুমি চাও যে প্রহর এই পৃথিবীতে বেঁচে থাকুক, তবে চুপচাপ আমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আর হ্যাঁ, একটু পরে উকিল আসবে। তোর আর প্রহরের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, সাইন করে দিও। যদি সাইন না করি? ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে রইল অথই। আবির যেন এই কথার অপেক্ষায় ছিল। অথইর চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, এটা তুই ভাবিস না যে সুইসাইড করলে বেঁচে যাবি। তোর শরীর যদি আমি একটুখানি আঁচড়ের দাগ পাই, আল্লাহর কসম আমি নিজ হাতে প্রহরকে জবাই করে ফেলবো। এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি করবি? হয় প্রহর বাঁচবে কিংবা বাঁচবে না, কিন্তু সংসার তো তুই আমার সঙ্গে করবি। আবির ঘর থেকে বেরিয়ে যায়, তবে যাবার আগে দরজা লক করেই যায়। বন্ধ দরজার ওপারে অথই কেবল কাঁদে।
কারণ এই এক জীবনে কেবল প্রহরকে ছাড়া আর কাউকে এই জীবনে নিজের পাশে কল্পনা করতে পারেনি এবং পারবেও না। কিন্তু পরিস্থিতি যে তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে রেখেছে। প্রহরের বেঁচে থাকা অনেক জরুরি। অথই বিশ্বাস কোনো না কোনো একদিন প্রহর তার অথইকে খুঁজে বের করবেই, আর ঠিক সেই দিনের জন্য হলেও প্রহরকে বেঁচে থাকতে হবে। উকিল সাহেব এলেন। অথই বিনা বাক্যে ডিভোর্স লেটারে সাইন করে দেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অথইর দিকে। সাইন দেওয়া হয়ে গেলে উকিল সাহেব চলে গেলেন। অথই উঠে এসে দাঁড়ালো আবিরের পাশে। চোখের জলে ভেজা গাল, এলোমেলো চুলগুলো যেন অথইর ওপর বয়ে যাওয়া ঝড়ের আভাস দিচ্ছে। ক্ষণিকের জন্য অথইর জন্য আবিরের করুণা হলো, কিন্তু নিজেকে সামলে ফেলল। কারণ নারীজাত বড্ড ছলনাময়ী। একবার দুর্বলতা জেনে ফেললেই কখন কি করে বসে। প্রহরের গায়ে যদি বিন্দু মাত্র আঁচ লাগে তবে মিস্টার আবির, মনে রাখবি সেদিন আমি নিজেকে ধ্বংস করে ফেলবো। সেই সাথে তোকেও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অযোগ্য বানিয়ে রেখে যাব, আমার বাবা মায়ের কসম। আবির মুচকি হেসে বলল, তুই শুধু আমার পাশে ছায়ার মতো থাকিস, ভালোবাসতে হবে না। আবিরের কথা শেষ হওয়ার আগেই অথইর মুখের ওপর থুতু ছিটিয়ে দেয়। আবির চোখ বন্ধ করে রাগ সামলাতে ব্যস্ত। চোখ খুলতেই অথইর দিকে রক্ত চক্ষু দৃষ্টিতে তাকিয়ে রইল। হুট করেই অথইর ওড়নার কানিষ্টে নেমিয়ে থুতু মুছে ফেলল। শীতল কণ্ঠে বলল, তবে ঘরে গিয়ে তৈরি হয়ে নে, এয়ারপোর্টে পৌঁছতে হবে। কতগুলো বলেই সেখান থেকে চলে গেল আবির। আর অথই মেঝেতে বসে নিজের ভাঙন জীবনের কথা ভাবতে ভাবতে মাতমে মেতে ওঠে। যেই মাতন কিনা আকাশ পাতাল ভারী করে তুলেছে। প্রহর পাগল প্রায়, অন্য হয়ে দৌড়ে বেড়াচ্ছে এয়ারপোর্টের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। নিজের প্রাণ পিপাসীকে খুঁজে বেড়াচ্ছে। শত অচেনা মুখের মাঝেও নিজের চিরচেনা সেই মায়াবিনীকে খুঁজে বেড়াচ্ছে, যাকে দেখলে হৃদয়ের বুকে সৃষ্টি হওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শান্ত হয়। কিন্তু সেই ভরসাটুকু বোধে আর নেই। ইমিগ্রেশন বিভাগে খবর নিয়ে জানা গেল অথই আর সকাল 11টার ফ্লাইটে ঢাকা ছেড়ে। ব্যাস এইটুকু অবধি খেয়াল আছে প্রহরের। এরপর আর কিছু মনে নেই। পুরো পৃথিবী যেন হুট করে কালো আধারে ছেয়ে যাচ্ছে। প্রহরকে বাড়িতে নেওয়া হলো। পুরো 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পর ওর চেতনা ফিরে আসে। কিন্তু হায়, এই চেতনা যদি কখনো না ফিরে আসতো, কেন মৃত্যু হলো না এই ভেবে প্রহর নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে টানছিল। নিঃশব্দে কান্নায় চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। নাজিফা ছেলের পাশে বসে আছে। সামনে মেঝেতে পড়ে আছে একটা সাদা কাগজ। কি সামান্য যোগ্যতা এই কাগজের, অথচ পুরো দুনিয়ার যত ক্ষমতা এই কাগজের মধ্যে রয়েছে তা অন্য কোনো বস্তুতে নেই। অনাদরে পড়ে থাকা এই কাগজটা আজ প্রহরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কে ভাঙনের কারিগর। যাকে ভালোবেসে সংসার করার স্বাদ জেগেছিল, আজ সেই মানুষটা তার পর হয়ে গেছে শুধুমাত্র এই কাগজের জোরে, একটি স্বাক্ষরের জোরে। আমি কোন পাপের শাস্তি আমি পাচ্ছি বলুন তো? মাত্র কয়েকদিনের ব্যবধানে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার অথই আমাকে এতটা দূরে ছুঁড়ে ফেলেছে। ও যদি আমাকে ভালোই না বাসতো তবে কেন বিয়ে করতে রাজি হলো? ছেলের কথায় নাজিফা কান্নায় ভেঙে পড়লেন। তবুও ছেলের মাথায় হাত রেখে বলল, বাবারে, মাঝে মাঝে আমরা যা দেখতে পাই সবটা কিন্তু সত্যি নাও হতে পারে। হয়তো অথই। আমি প্লিজ আর কোনো কিছু ওর সম্পর্কে বলবেন না। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ডিভোর্স লেটারের সঙ্গে পাওয়া চিঠি পড়ার পর আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে অথই চিটেড অন মি। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার পবিত্র ভালোবাসাকে, আমাদের পবিত্র বিয়ের বন্ধনকে প্রত্যাখ্যান করেছে। প্রহর কতগুলো যখন বলছিল ঠিক তখন নাজিফা খেয়াল করছিল ছেলের চেহারা ফুটে ওঠা ঘৃণাকে। যেই চোখে এতদিন অথইর জন্য ভালোবাসা ছিল, আজ সেই চোখে কেবল অথইর জন্য ঘৃণা ফুটে উঠেছে। নাজিফা ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ছেলেটাকে শান্ত করা দরকার। এতটা ভেঙে পড়েছে ছেলেটা। পুরুষ মানুষ হয়তো কখনো কাঁদে না, তবে মাঝে মাঝে পরিস্থিতি তাদের এতটাই বাধ্য করে যে তাদের উপায় থাকে না। প্রহরের পরিস্থিতি ঠিক তাই। ভালোবাসার মানুষ যখন ধোঁকা দেয় ঠিক তখনই বোঝা যায় হৃদয়ে ভাঙনের সুর কতটা কষ্ট হয়।
নাজিফা জানে না ডিভোর্স লেটারের সঙ্গে আসা আরেকটি সাদা কাগজে কোন বার্তা এসেছিল প্রহরের জন্য, কিন্তু এইটুকু হলপ করে বলতে পারে যে অথই তার ছেলেটাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলেছে। এদিকে এয়ারপোর্টের বিমান থেকে নামতেই বিশাল প্রোটোকলের মধ্যে দিয়ে বের হতে হলো অথই আর আবিরকে। কালো কোট স্যুট পরা সাদা চামড়ার লোকগুলো হাতে বিভিন্ন মডেলের বন্দুক এবং পিস্তল। বিমান থেকে এয়ারপোর্টের বাইরে আসা অবধি এখনো পর্যন্ত আবির একটিবারের জন্য অথইর হাত ছাড়েনি। অথই একবার চেষ্টা করেছিল, কিন্তু আবির ওর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কিছু একটা বলল। ব্যাস, অথই আর কিছু বলেনি, কাঠের পুতুলের ন্যায় রইল। আবির যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে ও যাচ্ছে। এয়ারপোর্টের বাইরে আসতেই শ্বেতাং এক মেয়ে এসে ও হানি বলে আবিরের গলা জড়িয়ে ধরল। আবিরও মুচকি এসে মেয়েটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। I miss you so much. I miss you too, baby. লিন্ডা, this is my would-be wife, অথই। আর অথই, ও হচ্ছে লিন্ডা, আমার কাজিন। অথইর কোনো কিছু ভাবান্তর নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবির আর ব্যাপারটা ঘাটল না। লিন্ডার কাছ থেকে বিদায় নিয়ে অথই হাত ধরে ল্যাম্বরগিনিতে বসিয়ে দিল। তারপর নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। পেছনে বডিগার্ডদের গাড়ির বহর। অথই চোখ দুটো বন্ধ করতেই প্রহরের মুখখানা ভেসে উঠেছে। অভিমানী চোখ দুটো যেন বলতে চাচ্ছে, আমাকে ছাড়া বাঁচতে পারবে তো? কি করে পারলে ডিভোর্স লেটারে সাইন করতে? একটিবার তোমার হাত কাঁপলো না? অথই এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, চোখের পানি গড়িয়ে পড়ছে। আবির দেখেও না দেখার ভান করলো। আপন মনে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। বিশালাকার একটি গেটের সামনে গাড়ি গিয়ে থামলো। অথই ভেজা চোখে তাকালো আশেপাশে। আবির গাড়ি থেকে নেমে অথইর দিকে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দিল। অথই প্রচণ্ড ঘৃণা চোখ ফিরিয়ে নিল আবিরের দিক থেকে। চেষ্টা করলো নিজেই গাড়ি থেকে বের হবার জন্য, কিন্তু আবির এবার যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না অথই। অথই চুলের মুঠি ধরে মুখের সামনে এনে ধরে বলল, এটা বাংলাদেশ না, এটা আমেরিকা। আর যেখানে দাঁড়িয়েছিস সেটাও আমার এলাকা, আমার প্রপার্টি। তোকে যদি মেরে লাশ গুম করে দেই কেউ টের পাবে না। কথায় কথায় আমার সঙ্গে মেজাজ দেখাবি না, নয়তো কি প্রভুরকে মেরে ফেলবি? আমাকে মেরে ফেলবি? তো মেরে ফেল না, দেরি করছিস কেন? পিস্তল রেডি, তোর টার্গেট ঠিক নিশানার জায়গাতেই আছে। জাস্ট একটা গুলি আমার এই জায়গায় করে দে, আমি শান্তি পাবো। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, বারবার মৃত্যু চেয়ে একবারে। শেষের কথাগুলো কেমন জড়িয়ে আসছিল। আবির কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ল অথই। আবির তৎক্ষণাৎ অথইকে কোলে তুলে নিল। বাড়িতে প্রবেশ করতেই কয়েকজন মেট এগিয়ে আসে। আবিরের কোলে অথইকে দেখে সবাই কানাঘোষা করতে থাকে। আবির ওর বিশাল এলাকার বেডরুমে নরম বিছানায় অথইকে শুয়ে দিল। তারপর কল করলো ওর চেনা ডক্টরকে। ডক্টর জানালো কিছুক্ষণের মধ্যে সে আসছে। আবির শান্ত হতে পারছে না, কেন যেন ফিলিংস হচ্ছে। লাইফে এমন কোনো ঘৃণিত কাজ নেই যে সে করেনি। মানুষ হত্যা করতে গেলে যার হাত একবারের জন্য কাঁপে না, আজ সেই মানুষটার কি হলো? উদ্ভ্রান্তের মতো অথইর পাশে গিয়ে বসলো। অথইর হাতের ওপর হাত রাখতে গিয়েও রাখলো না। অথইর মুখের দিকে তাকাতেই ভীষণ মায়া হলো আবিরের। চেহারা শুষ্কতার ছাপ, প্রিয়জন হারানোর বেদনা সবটাই যেন অথই অন্তঃসার শূন্য করে গেছে। চেহারা শুষ্কতার ছাপ, প্রিয়জন হারানোর বেদনা সবটাই যেন অথই অন্তঃসার শূন্য করে গেছে। আবিরের যে কিছু করার নেই, হৃদয়ের কাছে সে নিজেই তো বন্দী। কি নেই তার? গাড়ি, বাড়ি, বাংলো, টাকা পয়সা, ক্ষমতা সব আছে, শুধু ছিল না একমাত্র হৃদয়ের মালিক। অথইকে যেদিন প্রথমবার দেখেছিল ঠিক সেই দিন থেকে আজ পর্যন্ত অথইর জন্য একই অনুভূতির কোনো পরিবর্তন হয়নি। অথচ লোকে বলে ভালোবাসার রং বদলায়। কই, আমার ভালোবাসার রং বদলায়নি কেন? ডক্টর এসে অথইকে চেক আপ করলো, দুটো ইঞ্জেকশন পুশ করলেন। শারীরিক দুর্বলতা এবং ব্লাড প্রেশার লো থেকে এমনটা হয়েছে বলে চলে গেলেন। সেই সাথে এটাও বলে গেলেন খাওয়া দাওয়ার ব্যাপারে যেন সতর্ক হয়। আবির ডক্টরকে বিদায় দিয়ে অথইর পাশে এসে বসে রইল। এতটা চুপ, এতটা স্থির, এতটা শান্ত অথইকে কখনো কি দেখেছিল সে? না। যার চঞ্চল মনোভাবনা, হাসিতে শখানেক হৃদয় ঢেউ আসতো, আজ সেই মানুষটাই একদম স্তব্ধ হয়ে গেছে। তবে আজ এই ক্ষণের উপযোগী ব্যবহার করা হোক।
আবির অথৈর মুখের দিকে তাকিয়ে রইল, কখনো কখনো চোখের দিকে, কখনো ঠোঁটের দিকে, কখনো কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলেতে। হুট করে নাকের দিকে দৃষ্টি পড়ল, সাদা পাথরের নাকফুল জলজল করছে। কিছু একটা মনে পড়তেই আবিরের কপালের দুপাশে শিরা ফুলে ওঠে, হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে। ঘর থেকে বেরিয়ে গেল আবির। কিছুক্ষণ পর একজন মেয়েটকে সঙ্গে নিয়ে রুমের ভেতরে ঢুকলো। মেয়েটকে ইশারা করতেই মেয়েট খুব আলতো হাতে অথই যাতে টের না পায় ঠিক সেভাবেই নাকফুল খুলে দিল। মেয়েট নাকফুল খুলে এনে আবিরের কাছে দিতেই আসছিল। আবির রাগান্বিত সুরে বলল, ডাস্টবিনে ফেলে এসো। মেয়েট চলে গেল। আর আবির তার পরবর্তী প্ল্যান নিয়ে ভাবছে। ভাবতে ভাবতে আবিরের চেহারায় শয়তানি ভাব ফুটে ওঠে। হুট করে হা হা করে হাসিতে মেতে উঠল। সময় তখন রাত 3টে। প্রহর বারান্দায় দাঁড়িয়ে আছে, অদূর আকাশে তাকিয়ে আছে। দু চোখে কেবল সেই চিঠির শব্দগুলো ভেসে বেড়াচ্ছে। এখনও তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তার অথই আর নেই, যাকে হৃদয় পুরোটা দিয়ে ভালোবাসলো সে কিনা বিশ্বাসঘাতকতা করলো। প্রহর চোখে ক্রোধ জন্মায়, যে ক্রোধের কারণে সামনে থাকা মানুষগুলো ভস্ম হয়ে যাবে। চোখের সামনে ফের কাগজটি মেলে ধরল, চোখ বুলিয়ে দেখে নিল অতইর হাতের লেখা শব্দগুলো। প্রিয় প্রহর, আপনি যখন আমার চিঠিটা পড়বেন তখন হয়তো আমি আর আপনার থাকবো না। আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি আপনাকে মানতে পারছিলাম না। হুট করে মনে লোভ জমে গিয়েছিল। আপনার কত টাকা পয়সা পাওয়ার এসব দেখেই আপনার ভালোবাসা সাড়া দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমি নিজেকে বোঝাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি আমার সত্তাকে এবং আমার হৃদয়কে টাকার সামনে নিলাম করে তুলেছি। কিছুটা দেরি হলেও আমি বুঝতে পারলাম যে আমি আবিরকে ভালোবাসি। আবিরকে ছাড়া আমি পাগল হয়ে যাব। আমার চেয়ে 1000 গুণ সুন্দরী মেয়ে আপনি ডিজার্ভ করেন। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। চিঠি পড়া শেষ হলো। পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে চিঠিটাকে পোড়াতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা মনে পড়তেই লাইটারটা অফ করে ফেললো। চিঠিটা সযত্নে ভাঁজ করে এসে আলমারিতে তুলে রাখলো। প্রহর ডয়ার বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। আপন মনে বলল, তোমাকে ভুলতে পারছি না অথই, আবার তোমার মাঝ থেকে পাওয়া ধোঁকাও যে ভুলতে পারছি না। কি করব বলো, মন বোঝে না। বিছানাতে গিয়ে গা এলিয়ে শুয়ে পড়ল। জানে ঘুম আসবে না, তবুও প্রকৃতির নিয়ম মানতে হবে যে। চোখ দুটো বন্ধ করতেই অতই মন ভোলানো হাসির শব্দ, প্রহরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। আমেরিকায়। অতই যখন চোখ খুলল তখন প্রায় দুপুরবেলা। অতই বেশ কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। হুট করে জীবনের কালো অধ্যায়ে কথা মনে পড়তেই হু হু করে কেঁদে ফেলল বেচারি। ওর বাবা মা, ভালোবাসার মানুষ, প্রহরের কথা। আবির নামক ঝড় যে কোনো এক সময় ওর জীবন থেকে এতগুলো মানুষকে কেড়ে নিবে, যদি জানতো তবে কখনই ওর সঙ্গে বন্ধুত্ব করতো না। কিন্তু আফসোস, এমন সময় দরজা খুলে কেউ ভেতরে এলো। অথই ভেজা চোখে তাকালো সেদিকে। আবির এসেছে। আবিরকে দেখেই বেড থেকে নেমে দাঁড়িয়ে পড়ল অথই। আবির মুচকি হেসে বেটে বসলো। খুব ভালো করে অথইর পুরো শরীরটা একবার চোখ বুলিয়ে বলল, আমি এসেছি, এত ভয় পাওয়ার কি আছে? তুই এসেছিস বলেই ভয় পেয়েছি। অতইর জবাব শুনে আবির হাসলো। তারপর 2 হাত তুলে তালি বাজাতেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো দুজন মেয়ে। দুজনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। আবির ইশারা করলে মেয়ের দুজন শপিং ব্যাগগুলো খাটের উপর রেখে বের হয়ে গেল রুম থেকে। আবির ইশারা করলো অথইকে কাছে আসতে। অথই ঠায় দাঁড়িয়ে রইল একই জায়গায়। আবির নিজের রাগ কন্ট্রোল রাখার কারণ, পাখিকে যখন খাঁচায় আটকাতে পেরেছে তবে পোষ মানাতে বেশি বেগ পেতে হবে না। এখন শুধু ধৈর্য দিয়ে বাকি কাজটা সম্পূর্ণ করতে পারলেই হলো। অথই, অথই, অথই। শেষ ডাকে অথই প্রায় ভয় আটকে উঠল। অথইর কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। আবির ধ্যাত বলে নিজের চুলে হাত রাখলো। তারপর কিছু একটা ভাবলো। বেড থেকে নেমেই অথই পাশে গিয়ে বসলো। অথই দূরে সরতে চাইলে আবির ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে আগের জায়গায় বসিয়ে রাখে। অথই কাঁদতে কাঁদতে বলল, আরে কি চাস বল তুই? আমার পুরো পরিবার, আমার ভালোবাসা, আমার সংসার সবই তো ধ্বংস করে ফেলেছিস। আমার শুধু তোকেই চাই বাবুই পাখি। তুই ভালো তো আমার জগৎ ভালো, তুই খারাপ তো তোর প্রহরও।
অতই কান্না বন্ধ করে আবিরের মুখের দিকে তাকিয়ে বলল, প্রহরকে তুই কিছু করবি না। আমাকে যা যা করতে বলেছিস আমি সব মেনে নিয়েছি। বিনিময়ে আমি তোর কাছে আমার প্রহরের নিরাপত্তা চেয়েছি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল অতই। কান্নারত অতইর দিকে তাকিয়ে আছে আবির। কালো চুড়িদার, খোলা চুল, চোখে কাজল নিয়ে যে কাউকে এত সুন্দর লাগে কখনো ভেবে দেখেনি আবির। কিন্তু আজ অতইকে দেখে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে আসলে মেয়েটা প্রকৃতি রূপে চমৎকার দেখায়। আসলে এই মেয়েটাকে প্রত্যেকটি রূপেই চমৎকার দেখায়। আবির কোনো এক ঘোরেই অতইকে নিজের কাছে টেনে আনে, তারপর চোখের জল মুছিয়ে দেয়। অতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ওর মনে হয় এই বুঝি ওর ইজ্জতের ওপর হামলে পড়বে এই জল্লাদটা। অতইর হাত আরো শক্ত করে চেপে ধরল আবির। তারপর মৃদু স্বরে কণ্ঠে বলল, তুই শুধু আমার হয়ে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি প্রহরকে কিছু করব না, আর কখনো বাংলাদেশে ফিরে যাব না। কি নেই আমার বল? সব আছে, সব নেই, শুধু এই পাথরের বুকে ভালোবাসা। তোকেই চাইছি শুধু, তোর নামখানা দিবি আমায়? তোর মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করিস না। এতে ভালোবাসা নামক শব্দের অপমান হবে। ভালোবাসা হারিয়ে ফেললে কেমন লাগে তুই কখনো অনুভব করতে পারবি না। তুই জানবি কি করে? তুই একটা পাষাণ নির্দয় মানুষ। আমার বদদোয়া রইল তোর জন্য। যেদিন তোর জীবনে সত্যিকার অর্থে ভালোবাসা আসবে, সেই ভালোবাসা যেন আল্লাহ তাআলা যেন ছিনিয়ে নেয়, যেমনটা তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। অতই কতগুলো শোনার পর পাগলের মতো মাথার চুলগুলো টানছে আবির। এটা তুই কি বললি অথই? ফিরিয়ে নে তোর বদদোয়া। তুই তো আমার ভালোবাসা। তোর কিছু হলে আমি মরে যাব রে বাবুই পাখি। আমি কি বলছি তুই শুনতে পারছিস? তোর বদদোয়া তুই ফিরিয়ে নে অথই, আল্লাহর কাছে ক্ষমা চা। আবিরের কথা শুনে পাগলের মতো হাসছে অতই। হাসতে হাসতে ওর চোখের কোণে পানি চলে আসে। কোনো মতে হাসি থামিয়ে আবিরকে বলল, তুই একটা খুনি। তোর মুখে কি আল্লাহর নাম শোভা পায়? আল্লাহকে যদি ভয় করতি তবে আমার সাথে, আমার পরিবারের সাথে এত বড় জুলুম করতে পারতি না। ফেরত নেব না আমার বদদোয়া। আমি নিজ চোখে তোর ভালোবাসা হারানোর তীব্র ব্যথায় ছটফট করা দেহটাকে দেখতে চাই, যেমনটা এখন আমি ছটফট করছি। আবির অসহায়ের মতো তাকিয়ে রইল অথৈর দিকে। জীবনে আজ প্রথমবারের মতো নিজেকে নীচ মনে হলো, পাওয়ারলেস মনে হলো। সবার মাথার ওপর যে একজন আছে আমরা মাঝে মাঝে ভুলে যাই, অথচ তিনি আছেন, সবই দেখছেন। একদিন সকল পাপ পুণ্য বিচার তিনি নিজ হাতেই করবেন। আবির আর কিছুতেই বলতে পারল না। অতই রুম থেকে বের হয়ে গেল। অতই সেখানেই বসে কাঁদছে। ম্যাম। অতই পেছনে তাকিয়ে দেখলো একজন মধ্যবয়স্ক নারী হাসি মুখে দাঁড়িয়ে আছে। দেখতে বাঙালি মনে হচ্ছে। অতই ওর চোখের জল মুছে ফেললো। মেট বলল, স্যার বলেছে ফ্রেশ করিয়ে আপনাকে তৈরি করতে সাহায্য করতে। আমি এখন কিছুই করব না। আপনি প্লিজ যান এখান থেকে। আমি ঘর থেকে এখন চলে যাই, তবে আমার চাকরিটা থাকবে না। আপনি প্লিজ দয়া করে একটু ফ্রেশ হয়ে নিন ম্যাম। মেয়েদের কথা শুনে অতই কি যেন হলো। মেয়েদের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? মেয়েট ভীষণ অবাক হয়, কারণ তার মতে এত নগণ্য মানুষ অতি সামান্য এই আবদার, কিন্তু কেন মেয়েট না করতে পারেনি। অতই মেয়েটকে জড়িয়ে ধরলো। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা আমাকে সব সময় মা বলে ডাকতো। আমার মা ঠিক আপনার মতো করে কথা বলতো। অতইর কান্না দেখে মেয়েট ভয় পেয়ে যায়। অতইর মাথায় হাত বুলিয়ে বলছে, এতে কান্না করার কি আছে? আপনার বাবা মায়ের কাছে কল করুন, কথা বলুন। হুট করে চলে এসেছেন তো, তাই এতটা খারাপ লাগছে। আমার বাবা মা কেউ নেই, চিরদিনের জন্য আমাকে এতিম করে চলে গেছে। অতইর ওপর ভীষণ মায়া হলো মেয়েদের। আরো কিছু বলে যে সান্ত্বনা দেবে সেই ভাষাটুকু অব্দি খুঁজে পাচ্ছে না। অতই যখন মেয়েদের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই হুড়মুড় করে রুমে ঢুকলো আবির। আবিরকে ডেকে মেয়েট চলে গেল। অতই ওর চোখের পানি মুছে ফেললো। আবির ধীর পায়ে এগিয়ে এসে অতইর সামনে দাঁড়ালো। অতই সরে যাওয়ার জন্য পা বাড়াতেই আবির অথইর হাত পেছন থেকে টেনে ধরে। অথই হাত ছাড়ানোর চেষ্টা করতেই আবির অতইর হাত পেছনে মুচড়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আনলো। আবিরের প্রশস্ত বুকে অতই পিঠ লেপ্টে আছে। অতই নিজের প্রতি ঘৃণা আসছে। নিজের বাবা মা হত্যাকারী চোখের সামনে দেখতে পেয়ে কিছু না করার ক্ষমতা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে।
I said leave me, Abir. Don't touch me. I hate you. বাট আই লাভ ইউ অথই। তোর ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার। তোর হেট ইউ তোর কাছেই রাখ। কথাগুলো বলতে বলতে অতইর কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিস করে বলল, প্রহরের বুকে ঠিক এভাবে লেপ্টে থাকতি তাই না? তোর এই গালে ঠোঁট জোড়াই বুঝি চুমু খেয়ে? কেন চুপ করবো আমি? আমি তোকে ভালোবাসতাম, বাট মাঝখান দিয়ে প্রহর এসে তোকে ভোগ করে ফেললো। কত শত রাত আমার এখনো গেছে কেবল তোকে কিভাবে আদরে বুকে জড়িয়ে রাখবে এই ভেবে ভোর হয়ে যেত। আর মাঝখানে প্রহর এসে তোর দেহটাকে শুধুমাত্র তোর জন্য প্রহর এখনো বেঁচে আছে, না তোকে আমি। নয়তো তুই কি ভুলে যাস না, প্রহর আমার স্বামী, ওর অধিকার ছিল আমার ওপর। এখন তুই আমার সঙ্গে যা করছিস তা কি জানিস তুই? ভালোবাসার মানুষকে ছুতে বৈধতার কি প্রয়োজন? কথাটি বলতে বলতে অতইর কোমর জড়িয়ে ধরে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে মেশাতে নিচ্ছিল। ঠিক তখনই অতই আবিরের কাছ থেকে নিজেকে মুক্ত করে ফেলল। তারপর চোখ রাঙিয়ে আবিরকে বলল, ডোন্ট ইয়োর ডেয়ার আবির, তোর ওই পাপি দেহের সঙ্গে আমাকে মিশিয়ে দিস না। তোকে আমি ঘৃণা করি, আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবি না, এতে পরিণাম কিন্তু ভালো হবে না। আবির হাসতে হাসতে অতইর দিকে এগিয়ে যায়। অথই এবার ভয় না পেয়ে ঠায় দাঁড়িয়ে রইল। আবির অথইর মুখোমুখি দাঁড়িয়ে বলল, ওকে, এখন তোকে স্পর্শ করবো না, তবে আজ রাতে নিশ্চয়ই স্পর্শ করতে পারবো। কথাটি বলে অথইকে চোখ মারল আবির। অথই কিছু বুঝে উঠতে পারছে না, মানে কি। এত প্রেশার দিস না তোর এই ছোট্ট মস্তিষ্কে। আমি বলি আসল ব্যাপারটা। আজ বিকেলে পাশের এক মসজিদে তোর আর আমার বিয়ে হবে। আর বিয়ে হয়ে গেলে রাতে কি হয় সেটা নিশ্চয়ই তোকে বলতে হবে না। তোকে বিয়ে করার চেয়ে গলায় ফাঁস দিয়ে মরে যাব আমি, তবুও তোকে বিয়ে করব না। তুই নিজের কোনো ক্ষতি করবি না, তোর সুরক্ষিত দেহের বদৌলতে প্রহর বেঁচে থাকবে। কথাটা নিশ্চয়ই ভুলে যাসনি। শুনেছি মানুষ মরে গেলে তার সকল অনুভূতিও নাকি মরে যায়। আমি মরে গেলে আমার হৃদয়ে থাকা প্রহরের জন্য সকল অনুভূতি মরে যাবে। আমার মৃত্যু নিশ্চয়ই সকল সমস্যার সমাধান। অন্তত আমি বেঁচে থাকতে তোকে কখনো বিয়ে করব না। কথাগুলো বলতে দেরি হয়নি, অতই দৌড়ে যায় ব্যালকনির দিকে। কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে। এতক্ষণ চোখের সামনে যা কিছু ঘটলো তা বুঝতে মিনিট দুয়েক সময় লাগলো আবিরে। যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে সব শেষ। আবির রুমের দরজা খুলে দৌড়ে নিচে চলে যায়। লনের দিকে যেতেই দেখতে পেল পিচঢালা কালো পথটা লাল রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। হসপিটালের করিডরে উদ্ভ্রান্তের ন্যায় পায়চারি করছে আবির। খানিকটা দূরে ওর বডিগার্ড এবং পিএ দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বেরিয়ে আসে। আবির দৌড়ে যায় ডক্টরের কাছে। ডক্টর আবিরকে দেখে হতাশাজনক সুরে জানালো, অতইর অবস্থা ভীষণ আশঙ্কাজনক। মাথা ফেটে রক্ত বের হবার কারণে অতিরিক্ত রক্তপাত হয়েছে। যদিও রক্ত দেওয়া হয়েছে, ডান পা অচল হয়ে গেছে। বাম পায়ের অবস্থা এখনো কিছু বলা যাচ্ছে না। অতইর মৃত্যু হতে পারে। আরও যদি বেঁচেও যায় তবে কোনোদিনও সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবে না অথই। আবির ডক্টরের কথা শুনে যেন নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। ডক্টরের কলার চেপে ধরে বলল, প্লিজ ডক্টর, সেভ মি অথই। আই কান্ট লাইভ উইদাউট হার। শি ইজ মাই লাইফলাইন। আবিরের ম্যানেজার দৌড়ে এসে আবিরকে ছাড়িয়ে নিল। ডক্টর আবিরের কাঁধে হাত রেখে বলল, ডোন্ট ওয়ারি, শি উইল বি ওকে। প্লিজ পে ফর হার। আবির কিছু ভাবতে পারছিল না। কেবল অথইর দেওয়া বদদোয়া ওর মস্তিষ্কে ঘুরছে। 2 বছর পর আজ প্রহরের জন্মদিন। পুরো অফিস জুড়ে শ্বাস রব। পার্টি থ্রো করেছে প্রহরের বিজনেস পার্টনার লিন্ডা। যদিও এসব নিয়ে মাথা ব্যথা নেই প্রহরের। প্রহর ভালো করেই জানে লিন্ডা প্রহরের উপর খানিকটা দুর্বল। দুর্বল না হলে কি কেউ কারোর বিজনেস পার্টনারের জন্য এত বড় পার্টির আয়োজন করতে পারে? যদিও এখনো আগের মতো কোনো অকেশন এতটা টানে না। অথই ওর জীবন থেকে চলে যাবার পর থেকেই রঙিন জীবনটা কেমন সাদা কালো রঙে লেপ্টে আছে। রঙিন দুনিয়া ওর কাছে হাতছানি দিয়ে ডাকে, কিন্তু সাড়া দিতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ওর ইচ্ছে ছাদে গিয়ে সোজা নিচে লাফ দিতে, কিন্তু যখনই মনে পড়ে আত্মহত্যা মহাভাব ঠিক তখনই নিজেকে সামলে নেয়। হেই প্রহর। প্রহর ঘুরে দেখলো লিন্ডা দাঁড়িয়ে আছে। প্রহর আবার নিজের কাজে মনোযোগী হলো। লিন্ডা ভীষণ কষ্ট পেল প্রহরের আচরণে। কত যত্ন নিয়ে আজ পিঙ্ক কালারের শাড়ি পরেছে। ভেবেছিল প্রহর আজ ওর দিকে তাকিয়ে থাকবে, নজর ফেরাতেই পারবে না।
কিন্তু সেই আশায় ঘুরে বালি। প্রহর ওকে পাত্তাই দিচ্ছে না। লিন্ডা ভীষণ রাগ হচ্ছে প্রহরের ওপর। রেগে মেগে প্রহরের সামনে গিয়ে প্রহরকে বলল, সেটা জেনে আমি কি করব মিস লিন্ডা? প্রহরের উত্তর শুনে আশাহত হলো লিন্ডা। নিজেকে সামলে ফেললো, কারণ রেগে গেলে সব ভেস্তে যাবে। মেয়েরা যাকে মন প্রাণ দিয়ে চায়, ভালোবাসে, ঠিক সেই মানুষের সামনে নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায়। আমিও চাই আমার ভালোবাসার মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে, হোক শাড়ি কিংবা বাঙালিয়ানার কিছু। লিন্ডা, আপনি বোধহয় জানেন না যে আমি ডিভোর্সি। আমি সব জানি, ওই মেয়ে আপনাকে ফেলে অন্য কারোর সাথে পালিয়ে গেছে। শাট আপ লিন্ডা, ওর একটা নাম আছে। এভাবে কথা বলছেন কেন? তো কিভাবে কথা বলবো? 6 মাস ধরে আমি আপনার পেছনে পড়ে আছি, আপনাকে বিভিন্নভাবে আমার মনের কথা বোঝাতে। মানুষের জীবনে প্রেম একবারই আসে মিস লিন্ডা। আমার জীবনেও প্রেম একবারই এসেছে। আমার সেই প্রেমের নাম অথই। লিন্ডার চোখে জল এলো। কান্নারত সুরে বলল, আমাকে একবার গ্রহণ করে দেখুন না, দেখবেন আমি আপনাকে এতটা ভালোবাসা দেব যে আপনি ভুলে যাবেন ওই অথইকে। লিন্ডার কথা প্রহর হাসে। প্রহরের হাসিতে ভ্রু কুঁচকে তাকায় লিন্ডা। গত 2 বছর 6 সেকেন্ডের জন্য আমি অথইকে ভুলতে পারিনি। ঘুমাতে যাওয়ার আগে আমার চোখে সর্বশেষ অথইয়ের মুখটা ভাসে। রোজ সকালে যখন জেগে উঠি, ঠিক তখনও আমি অথইকে দেখি। আর সেখানে আপনি বলছেন আপনার ভালোবাসা পেলে আমি অথইকে ভুলে যাব। ভুল ভাবছেন আপনি। আমি চাই না অথইকে ভুলে যেতে। ওকে ভুলে যাওয়ার মানে আমার ভালোবাসাকে অসম্মান করা। লিন্ডা আর কিছু বলতে পারল না। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল প্রহরের কেবিন থেকে। প্রহর সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ড্রয়ার খুলতেই বের হয়ে এলো একটি খাম। খামের উপর হাত বুলিয়ে আনমনে বলে উঠল, অথই, তোমাকে আমি একবার খুঁজে পাই, তারপর আর কোথাও যেতে দেব না। এতটা ত্যাগ স্বীকার কে করতে বলেছিল তোমায়? মরে যাওয়ার আগে দেখতে পাবো তো তোমায়। আমেরিকায় লাল রঙের শাড়িতে বউ সাজে চমৎকার দেখাচ্ছে অথইকে। অথই আয়নার দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। জীবনটা দারুণ বদলে গেছে ওর। আয়না যখন তাকালো তখনই নিজের প্রতিবিম্বের পাশে আবিরের প্রতিবিম্ব দেখতে পেল অথই। চোখ নিচু করে ফেললো। আবিরের গায়ে শেরওয়ানি। আবির অথইর সামনে হাঁটু গেড়ে বসলো। অথই মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু একটা খোঁজার চেষ্টা চলছে। জানিস, কতদিন হয়ে গেল তোকে আর আগের রূপে দেখতে পাই না। মাঝে মাঝে নিজের কিসমতের উপর থুতু ফেলতে ইচ্ছে করে, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে ফেলি। কারণ সেদিন তোর বড় ধরনের ক্ষতি হতে পারতো, কিন্তু আল্লাহ তোর রক্ষা করেছেন। তুই বেঁচে ফিরেছিস আমার কাছে। আমার আর কিছুর দরকার নেই, শুধু তুই আমার চোখের সামনে থাকলেই হলো। পঙ্গুত্ব জীবনের চেয়ে সেদিন যদি আমার মৃত্যু হয়ে যেত বড্ড ভালো হতো আবির। এই যে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে বারবার গায়ে হাত দিস, জানিস আমার নিজেকে কীট মনে হয়। অথই, কি বলছিস তুই এসব? আমার স্পর্শ তোর ভালো লাগে না বিধায় তো আজ আমাদের বিয়ে হলো, আর মরে যাওয়ার কথা বারবার বলিস কেন? পা হারিয়ে ফেলেছি আমার, বাবা মা নেই, প্রহরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস তুই। পঙ্গুত্ব আমাকে এতটাই গ্রাস করে ফেলেছে যে এখন আমার তোকে স্বামী হিসেবে গ্রহণ করতে হচ্ছে। আমার শরীরটাকে পাওয়ার জন্যই তো তুই এত বড় ষড়যন্ত্র করেছিস। আমি যদি পারতাম তোকে নিজ হাতে খুন করে ফেলতাম আবির। অতইর কথায় ভীষণ কষ্ট পেল আবির। অতইকে দেওয়া কষ্টগুলো ধীরে ধীরে উপলব্ধি করছে আবির, কিন্তু এখন যে আর কিছু করার নেই। আবির দীর্ঘশ্বাস ফেলে শেরওয়ানির পকেট থেকে পিস্তল বের করে হাতে নিয়ে বলল, শরীর ছুঁতে পারার চেয়ে মন ছুঁয়ে দেখা বড্ড কঠিন জিনিস রে অথই। অথচ কিছু বছর আগেও আমেরিকার পার্টি ক্লাবের অনেক টপ প্রস্টিটিউটের সঙ্গে আমার ইন্টিমেট হয়েছে, কিন্তু দেখ, তোকে ভালোবাসার পর থেকে আমি তোর শরীর চাইনি, কেবল তোকেই চেয়েছি। তোর মন চাওয়ার মতো স্পর্ধা আমার নেই। তোর মন না হয় না চাইতে পারি, কিন্তু তোকে আজ স্ত্রী হিসেবে পেলাম, এটাই বা কম কিসের? হোক না তুই আমার দুদিনের বউ, তবুও তো তুই আমার বউ হলি, একান্তই আমার হলি। কতগুলো বলেই আবির অস্তুসিক্ত চোখ নিয়ে অতইর হাতের পিঠে চুমু খেল। অতই আবিরের কাছ থেকে হাত সরিয়ে হুইল চেয়ার চালিয়ে চলে গেল জানালার সামনে। আবির তাকিয়ে রইল অথইর দিকে, কারণ আর কয়েকটা দিন, এরপর এত স্বাদের মানুষটাকে যে ছেড়ে যেতে হবে বহু দূরে। অর্কিড ফুল দিয়ে সাজানো পুরো ঘরটায় আলাদা এক আভা ছড়াচ্ছে। মোমবাতির আলোয় মিশে যেন এক অনন্য ভুবন। বিছানায় বউ সেজে বসে আছে অথই।
না চাইতেও আজ অপেক্ষা করতে হচ্ছে। এই ফুলের বাসর যদি প্রহর থাকতো, কত স্বপ্ন ছিল দুজনের, কিন্তু আর সব কেবল মনের কল্পনা। খুব বেশি অপেক্ষায় রাখলাম তোকে, সরি। রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগাতে লাগাতে কথাটি বলল আবির। অথই কথাগুলো শুনেও না শোনার ভান ধরল। আবির অথইর দিকে এগিয়ে যায়, অথইর পাশে গিয়ে বসলো। অথই শক্ত হয়ে বসে রইল, কারণ চাইলো যে আজ পালিয়ে যেতে পারবে না। কেন বিধাতা ওর এত পরীক্ষা নিচ্ছে? প্রথমে বাবা মাকে, তারপর প্রহরকে। স্বইচ্ছায় মৃত্যুকে বেছে নিল, কিন্তু মৃত্যু যেন ওর উপর উপহাস করলো। মৃত্যুকে আলিঙ্গন করতে পারেনি ঠিকই, তবে সেদিন পঙ্গুত্বকে গ্রহণ করতে হয়েছিল। এই 2টা বছরে হয়তো তুই বুঝে গেছিস মানুষটা আমি সুবিধার নই। শহরের যত বড় বড় মাদকদ্রব্যের কারখানা সবই আমার। খুন করা আমার বাহাতের খেলা। আমি কখনোই বাংলাদেশের স্থানীয় ছিলাম না, কিন্তু একবার ঢাকায় যাওয়ার পর পথে তোকে দেখেছিলাম। সেই দেখাই যেন আমার কাল হয়েছিল। আমেরিকায় ফিরে আসার পর কেমন শূন্যতা ভর করেছিল আমার উপর। শূন্যতা যে কেন অনুভব করেছিলাম কারণটা বুঝতে আমার 5 দিন লেগেছিল। প্রথমে নিছক মনের ভ্রম ছাড়াই কিছুই ভাবিনি, কিন্তু দিন যতই গড়িয়ে যাচ্ছিল আমি ততটাই বেসামাল হয়ে যাচ্ছিলাম। দিক বিদিক শূন্য মানুষ। আমি সামান্য তোর মাঝে নিজেকে ধারণ করার অদম্য বাসনাকে পূরণ করার জন্য বাংলাদেশে আবারও ফিরে গেলাম, তবে বড় ভাই মেসবাহ হিসেবে নয়, সহজ সরল আবির সেজে। তোর ভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। কয়েকদিন ক্লাস করার পর বুঝতে পারলাম তোর ভিতরে ফ্রি মিসকিং এর ভূত আছে, তাই আমিও সাহস দেখিয়ে তোর কাছ থেকে বন্ধুত্ব ছিনিয়ে আনলাম। বিশ্বাস কর, তোর ভালোবাসায় আমার প্রতিনিয়ত জর্জরিত হচ্ছিলাম। এরই মাঝে সবকিছু আমার প্ল্যান মোতাবেক চলছিল, কিন্তু তোর আমার মাঝে প্রহর মির্জা চলে এলো। খবর জানলাম তুই নাকি প্রহরের বাল্যকালের বউ। জানিস সেদিন আমার কি অবস্থা হয়েছিল? পাগলের মতো সারাদিন কেঁদেছিলাম আমি। তুই যদি কষ্ট পাস তবে তোর কষ্ট ভাগ করে নেওয়ার লোকের অভাব নেই, কিন্তু আমার তো কেউ নেই অথই। সেদিন আমি নিজেই নিজের অনুভূতির সঙ্গে লড়াই করেছিলাম। তারপর দেখ, আজ আমার সকল বাসনা পূরণ হয়ে গেছে। আমার এই বিশাল বাড়িতে, আমার রুমে, আমার হৃদয়ের কাছে তুই বউ সেজে বসে আছিস। কথাগুলো বলতে বলতে আবির অথইর গলায় মুখ গুজে দেয়। অথই চোখ বন্ধ করে ফেলে। আবিরের স্পর্শ যেন মৃত্যুর যন্ত্রণার অনুভূতি দিচ্ছে। না, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই হবে। হুট করে আবিরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল অথই। আকস্মিক অথইর আচরণ দেখে আবির অবাক হয়ে গেল। অথইকে বুক থেকে সরিয়ে নিয়ে ওর গালে হাত রেখে বলল, তুই ঠিক আছিস তো বাবুই পাখি? হ্যাঁ, আমি ঠিক। কিন্তু ভেবে দেখলাম তোকে মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, তাই। খুশিতে আত্মহারা আবির। অথইকে জড়িয়ে ধরতে গেলেই আবিরের হুট করে চেহারায় আকৃতি বদলে যায়। অবিশ্বাস্য চোখে তাকালো অথইর দিকে। অথই মুচকি এসে বলল, কেমন সারপ্রাইজ দিলাম আবির? আবির যেন বিশ্বাস করতে পারছে না। অথই কি করে পারলো? এই যে দেখ, তোর গলা দিয়ে রক্ত বের হচ্ছে, কষ্ট হচ্ছে তাই না? আমার বাবা মায়েরও ঠিক একই কষ্ট হয়েছে। চাইলেই তোর মাথাটা একেবারে তোর শরীর থেকে আলাদা করে ফেলতে পারি, কিন্তু করছি না। কেন জানিস? মৃত্যুর আগে আরো একবার আমাকে মন খুলে দেখে নে। তোর জীবন ধ্বংসের কারিগরকে আর একবার দেখে নে। আবির ধপাস করে খাট থেকে নেমে মেঝেতে পড়ে যায়। আবিরের এই পরিস্থিতি যেন অথইকে আনন্দ দিচ্ছে। আবির এখন অথইর দিকে তাকিয়ে আছে। ওর চোখগুলো যেন হাজারো প্রশ্নের উত্তর চাচ্ছে। চোখগুলো কেমন নিভু নিভু হয়ে আসছে। হুট করে ওর সামনে মনে হলো অথই ওর দিকে এগিয়ে আসছে, তাও আবার পায়ে হেঁটে। কিন্তু এ কি করে সম্ভব? অথই তো... কি ঝাটকা লেগেছে তো? আমাকে হাঁটতে দেখে নিশ্চয়ই ভীষণ আনন্দ হচ্ছে, তাই না? বল আবির, না হতে উপায় আছে বল? তুই কত ডক্টরের কাছে নিলি, সুস্থতা নিশ্চয় প্রাপ্য আমার। গত 1 মাস আগেই নিজ পায়ে হাঁটতে শিখেছি আমি। ভাবলাম তোকে যেহেতু আমি এত বড় সারপ্রাইজ দিব, তাহলে এই সারপ্রাইজটা তোলা থাক। কেমন লাগলো সারপ্রাইজ? আবির কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বলতে পারলো না। হাত বাড়িয়ে অথইকে স্পর্শ করতে গেলেই অথই সরে দাঁড়ায়। তারপর আবিরকে বাড়িয়ে দেওয়া ওই হাতে পা দিয়ে ধাক্কা দিয়ে বলল, তোর মতো একটা নিকৃষ্ট কীট কখনোই মানুষের ভালোবাসা পাবার যোগ্য না। তোদের স্থান হচ্ছে নর্দমার পাশে। অথই দিকে তাকিয়ে থাকার অবস্থায় আবিরের মৃত্যু হয়। অথই গিয়ে ফুল সাজানো সেই খাটে গিয়ে বসলো, কারণ নাটক মাত্র শুরু হয়েছে।
আরও অনেক অভিনয় করা বাকি। সকাল হতেই পুলিশ হাজির। আবিরের লাশ নিয়ে যাওয়া হয় আর অতইকে পুলিশের হেফাজতে, কারণ পুলিশের ধারণা আবিরের হত্যাকারী অতই। কিন্তু বাড়ির সকল মেয়েদের সাক্ষীর ওপর নির্ভর করে অতই মুক্তি পায়। পায়ে চলতে পারে না এমন একটা মানুষ কি করে একটা সুস্থ সবল মানুষকে গলায় ছুরি চালাতে পারবে? এদিকে অতই ওর বাবা মায়ের কবরস্থানে এসেছে। জানো, তোমাদের দেখার জন্য আমি কতটা ছটফট করেছি। তোমাদের হত্যার প্রতিশোধ আমি নিয়েছি। অথই ওর বাবা মায়ের কবরস্থান থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। এমন সময় ওর পাশে একজন দাঁড়ালো। অথই তাকিয়ে দেখলো প্রহর এসেছে। অথই কাঁদতে কাঁদতে প্রহরের বুকে মাথা রেখে বলল, এমনটা কি হবার কথা ছিল? আমার পরিবার এক নিমিষেই শেষ হয়ে গেল। প্রহর অথইর মাথায় হাত বুলিয়ে দেয়। অথই শান্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে। কিছু সময় পর অথই শান্ত হয়। প্রহর ওর হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে গাড়ি চালিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছানোর পর প্রহর অথইর হাত ধরে প্রবেশ করলো। নাজিফা রান্নাঘর থেকে ছেলে এবং ছেলের বউ এক ঝলক দেখে দৌড়ে বেরিয়ে এলেন। অথইর সামনে গিয়ে প্রহরের হাত থেকে অথইকে ছাড়িয়ে সোফায় গিয়ে বসালো অথইকে। প্রহর মুচকি হেসে অথইর অপোজিট সোফায় গিয়ে বসলো। অথই, কই গিয়েছিলি মা? আব্বু আম্মুর সাথে দেখা করতে। এই শরীর নিয়ে কোথাও যায় মানুষ? যদি তোর কিছু হয়ে যেত? কিছু হবে না আম্মি। জীবনের সবচেয়ে কঠিনতম লড়াই আমি একাই লড়েছি। এটা তো সামান্য মাত্র। কথাগুলো বলেই ওর পেটে হাত রাখলো। ওর পেটে ছোট্ট একটি প্রাণ বেড়ে উঠেছে। নাজিফা অথইর মাথায় হাত বুলিয়ে চলে যায়। প্রহর উঠে অথইর পাশে এসে বসলো। অথই হাড় শক্ত করে চেপে ধরলো। তারপর অথইর মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আবারও ধন্যবাদ অথই, আমার জীবনে ফিরে আসার জন্য। তুমি তো জানো না আমি তোমাকে না পেয়ে কতটা ডেসপারেট হয়ে গিয়েছিলাম। ডিভোর্স লেটার, তোমার চিঠি পড়ার পর আমি পাগল হয়ে গেছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তারপর একদিন আমার ভ্রম ভাঙলো। একজন আগন্তুক এসে আমার ভ্রম ভাঙালেন। তার বদৌলতে আমি তোমাকে খুঁজে পেয়েছি। নয়তো আমেরিকার মতো এত বড় একটা রাজ্যে তোমাকে কিভাবে খুঁজে পেতাম বলো? কথাগুলো শেষ করে অথইর হাতের পিঠে চুমু খেলো প্রহর। অথই চোখ বন্ধ করে স্পর্শকে গ্রহণ করলো। এই তো পবিত্রতা, যা কেবল প্রহরের কাছেই আছে। প্রহর অথইর কাঁধে মাথা রাখলো। অথই প্রহরের হাত শক্ত করে ধরলো। প্রহর অথই চোখের দিকে তাকালো। অথই বলল, সেই আগন্তুকের পরিচয় বলতে মানা, কিন্তু সে তোমার এবং আমার শুভাকাঙ্ক্ষী। রাত 12টা বাজে। অতই একটা স্বপ্ন দেখলো। কথাগুলো বলতে বলতে অট্টহাসিতে ফেটে পড়ল আবির। এদিকে অতই ঘুমের ঘোর থেকে জেগে উঠল। ওর পুরো শরীর ঘেমে জপজপ করছে। পাশের বালিশে চোখ রাখতেই দেখতে পেল পোর ঘুমিয়ে আছে। ব্যাস, এবার মনে শান্তি পেল অতই। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিল। অতইর আর ঘুম আসবে না এখন। তাই ধীরে ধীরে বিছানা থেকে ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে বারান্দা চলে গেল। দূর আকাশে শুকতারার দিকে তাকিয়ে মনে মনে বলল, কারো জীবনে আবিরের মতো ভালোবাসা না আসুক, প্রহরের মতো কেউ আসুক, যে কিনা অগোছালো জীবনটাকে নিজ হাতে সাজিয়ে দেবে। আমাকে আমেরিকা থেকে ফিরিয়ে আনার পর লোকটা একটি প্রশ্ন করলো না, জানতে চাইলো না আবিরের মৃত্যু কি করে হলো। কিছুই জানতে চাইনি, শুধু আমাকে চেয়েছিল। হয়তো আমি ভাগ্যবতী, নয়তো এত ভালো একটা মানুষ আমার ডিজার্ভ করার কথা না। ভালোবাসা হাজারটা ভুলকে মাফ করার ক্ষমতা রাখে। হয়তো মন মস্তিষ্কের খেলায় মন হিসাব বোঝে না, মন বোঝে না।